আচ্ছা, আম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকে ক্লাসে আবার সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের 10th ক্লাস। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের উপর। তো আমরা শুরু করে দেই আর বেশি দেরি না করে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমরা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের উপরে ক্লাস করব। আমরা জানি যে কোয়ালিটেটিভ ডেটা কি। তো আমরা কোয়ালিটেটিভ ডেটা বলতে যে এমন কিছু ডেটা যেটা আমরা আসলে নন নিউমেরিক ফর্মে পেয়ে থাকি, এবং আহ, শুধু যে সবসময় টেক্সট হবে কোয়ালিটেটিভ ডেটা এমন না। নন নিউমেরিক সেটা অডিও ফর্মে আসতে পারে, টেক্সট ফর্মে আসতে পারে, ভিডিও ফর্মে আসতে পারে, এনিথিং। সো সেটা কোনো রেকর্ডস হতে পারে, সেটা কোনো নথি হতে পারে। মানে যে কোনো ফর্মেই আমাদের কাছে কোয়ালিটেটিভ ডেটা আসতে পারে। সো কোয়ালিটেটিভ ডেটার ভ্যারিয়েশনটা অনেক বেশি। আমরা দেখছি যে এখানে টেবিল কখনো লিস্ট আকারে আসে, কখনো পার্টিসিপেন্টের ভয়েস আকারে আসে, গ্রাফ বা ফিগার আসতে পারে, পিকচার্স আসতে পারে, ভিডিও আসতে পারে, অডিও আসতে পারে, ফিল্ড নোটস আসতে পারে। সো এগুলো হচ্ছে সবকিছু আমাদের কোয়ালিটেটিভ ডেটা। তো আমরা একটু আজকে জেনে নিব যে অ্যানালাইসিস করার আগে আমরা একটু আবার ব্যাক করব। আমরা কোয়ালিটেটিভ ডেটা কি, কোয়ান্টিটেটিভ ডেটা কি, সবকিছু নিয়ে আমরা পড়েছি। তারপরও আমরা আরেকটু আবার মানে লাইক রিভাইজ করার মতো, রিভিউ করার মতো যে কোয়ালিটেটিভ ডেটা কি সেটা আমরা একটু জেনে নিব। So, to understand qualitative data analysis, we need to first understand what qualitative data is. So, qualitative data refers to pretty much any data that is not numbers. খুবই সহজ ইকুয়েশন, যে যেটা নট নাম্বার, নন নিউমেরিক ফর্মে যেটা আপনি পাচ্ছেন ওটাই হচ্ছে আপনার কোয়ালিটেটিভ ডেটা। সো ইন আদার ওয়ার্ডস যদি বলি, it's not the stuff you measure using a fixed scale or complex statistics or mathematics. সো নন নিউমেরিক ফর্মে আসবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এমন কোনো রেসপন্স বা এমন কোনো ডেটা, এমন কোনো লাইক এমন কোনো ইনফরমেশন যেটা আপনার কাছে আছে কিন্তু আপনি আপনার রিসার্চের পারপাসে সেটাকে কোনোভাবে আমরা মানে কোনো ম্যাথমেটিক্যাল কনক্লুশন বা সরি ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন বা কোনো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন বা ফিক্সড কোনো স্কেলে আমরা মেজার করব না, এইরকম ডাটাকে আমরা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা বলছি। সো এগুলো অনেক ধরনের ফর্মে আসতে পারে, ইমেজ ফর্মে আসতে পারে। সো ইটস নট লিমিটেড টু টেক্সট বেসড ডেটা। এখন আমরা জানি যে কোয়ালিটেটিভ ডেটা কি কোয়ান্টিটেটিভ ডেটা থেকে ইজিয়ার, মানে লাইক কালেকশন ইজিয়ার বা এটা অ্যানালাইসিস করা কি ইজিয়ার? এখানে এরকম একটা প্রশ্ন অনেক সময় আসে যে কোনটা অ্যাকচুয়ালি ইজিয়ার। সো ইজ কোয়ালিটেটিভ ডেটা or qualitative analysis easier than the quantitative? Well, not quite, I think. So কারণ হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা ক্যান বি চ্যালেঞ্জিং অ্যান্ড টাইম কনজিউমিং। এটা একটা বড় ব্যাপার যে আমরা কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট করাটা যেরকম টাইম কনজিউমিং, অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করাটাও, অ্যানালাইজ বা ইন্টারপ্রিটেশন, দুটোর জন্যই, মানে কালেকশন, অ্যানালাইজ এন্ড ইন্টারপ্রিটেশন, এই দুটো ফর্মের জন্যই কোয়ালিটেটিভ ডেটা অনেক টাইম কনজিউমিং এবং চ্যালেঞ্জিং। কারণ কোয়ালিটেটিভ ডেটা অনেক ফর্মে থাকে, অনেক ফর্মে আসতে পারে আপনার কাছে বিভিন্ন ভাবে। ভিডিও আকারে আপনি পাবেন, অডিও আকারে আপনি পেতে পারেন, টেক্সট পেতে পারেন, ইমেজ পেতে পারেন, কোনো গান হতে পারে, হিস্ট্রিক্যাল রেকর্ডস হতে পারে, অনলি বুকস হতে পারে, লিটারেচার হতে পারে, টেক্সট হতে পারে, কবিতার উপন্যাসের বই, শুধু এগুলো হতে পারে। সো অনেক 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 ফর্মে আপনার কাছে কোয়ালিটেটিভ ডেটা আসতে পারে। সো এগুলোকে বারবার করে পড়া, বারবার করে অ্যানালাইসিস করা, এবং আমরা দেখব যে কোয়ালিটেটিভ ডেটা কালেকশনটা যেরকম চ্যালেঞ্জিং, অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইজ করাটাও সেরকম চ্যালেঞ্জিং কম্পারেটিভলি দেন কোয়ান্টিটেটিভ ডেটা।
সো আমাদের এখানে কি করতে হয় যে আওয়ার্স আফটার আওয়ার্স আমাদের এই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে ইনভেস্ট করতে হয়, কারণ আমাদেরকে হচ্ছে বারবার ওগুলো রিড আউট করতে হয়, বারবার পড়তে হয়। উই হ্যাভ টু গো থ্রু দ্য টেক্সট উই হ্যাভ কালেক্টেড। বারবার আপনাকে পড়ে কখনো হচ্ছে আপনি ওটার প্যাটার্ন আইডেন্টিফাই করবেন, কখনো কোডিং করবেন, কখনো হচ্ছে ওটাকে একটা থিমেটিক অ্যানালাইসিসের জন্য ওখান থেকে থিম ফাইন্ড আউট করা। সো এই কারণে আমাদেরকে যেহেতু বারবার রিভাইজ করতে হয়, বারবার মানে যে বলছে যে দ্যাট স্ক্রিবল ডাউন ইন মেসি ফিল্ড নোটস, যে ফিল্ড নোটস গুলো, যে নোটস গুলো আপনার কাছে আসবে ওগুলো তো অর্গানাইজড হিসেবে, ডেটাগুলো আপনি অর্গানাইজড হিসেবে পাবেন না। আপনি যদি 10 জনকে ইন্টারভিউ করেন, ওই ইন্টারভিউর যে ট্রান্সক্রিপ্ট, ইন্টারভিউ শোনা, ইন্টারভিউ করা, তারপর হচ্ছে ইন্টারভিউ করার পরে সেটা তো একটা ওরাল মানে লাইক অডিও বা ভিডিও ফর্মে আপনি পাচ্ছেন, সেটাকে ট্রান্সক্রিপ্ট করতে হবে। দেন ট্রান্সক্রিপ্টে তো একটা আধা ঘন্টার ইন্টারভিউ হলে কত লম্বা একটা ট্রান্সক্রিপ্ট হবে, পুরোটা আপনাকে পড়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো আইডেন্টিফাই করা। সো এই যে মেসি ফিল্ড নোটস গুলো যে আপনার কাছে আসবে, আপনি যদি এফজিডি করেন সেম প্রসেস, আপনি যদি গ্রুপ ডিসকাশন করেন সেম প্রসেস, আপনি যদি ইন্টারভিউ করেন সেটা মানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন হোক আর ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন হোক, প্রসেসটা কিন্তু সেম। So this things like this process are very messy, very time consuming, very challenging. তো এই কারণে আমরা বলছি যে তুলনামূলক কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা একটু কঠিন বা একটু সময় লাগে বেশি। সো ইটস নট আ সিম্পল টাস্ক, ইটস নট আ ইজি টাস্ক। আমরা যদি বলতে চাই যে এখানে অনেক কাজ করতে হয় কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে, এক সহজ কথায়। সো এখন আমরা জানবো যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের তাহলে মেথড গুলো আসলে কি, কোন মেথডটা ধরে আমরা কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে অ্যানালাইসিস করব। 4টা পপুলার কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর মেথড আছে। একটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি, একটা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস, একটা হচ্ছে ন্যারেটিভ অ্যানালাইসিস, একটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। সো এই 4টা অনেক কমন বা এগুলো হচ্ছে অনেক পপুলার, বাট আমরা জানবো যে এই 4টার বাইরে আরো আছে। মানে টোটাল আজকে আমরা 6টা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস মেথড শিখবো। এর বাইরেও কম পপুলার আরো 2-একটা অ্যানালাইসিস মেথড আছে, বাট এই 6টার মতোই, মানে এগুলো হচ্ছে বেসিক। হ্যাঁ, ওগুলো হচ্ছে ফিউশন। সো মোদ্দা কথা আমরা যদি বলতে চাই, উই হ্যাভ 6 ওয়েজ টু অ্যানালাইজ আওয়ার কোয়ালিটেটিভ ডেটা। তো প্রথম যেটা একটা, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে নেরেটিভ অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস, দেন থিমেটিক অ্যানালাইসিস, দেন গ্রাউন্ডেড থিওরি, দেন হচ্ছে ইন্টারপ্রিটেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। এখন এখানে নামগুলোর দিকে একটু খেয়াল করেন। কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস মানে এটা হচ্ছে মূলত কন্টেন্ট অ্যানালাইসিস। সো নামগুলো যখন আমরা একটু ভালো মতো মানে একটু খেয়াল করে যদি শুনি যে কন্টেন্ট অ্যানালাইসিস, তার মানে এখানে কন্টেন্ট ধরে ধরে অ্যানালাইসিস করা হয়। ন্যারেটিভ অ্যানালাইসিস মানে হচ্ছে এখানে একটা ন্যারেশন, ন্যারেট করার একটা ব্যাপার থাকে, ন্যারেট করা, বর্ণনা করা। ডিসকোর্স, ডিসকোর্স কাকে বলে? ডিসকোর্স আবার থিমেটিক অ্যানালাইসিস অনেকে গুলিয়ে ফেলে, কন্টেন্ট অ্যানালাইসিসের থেকে সাথে থিমেটিক অ্যানালাইসিসকে অনেকে মিলিয়ে ফেলে। বাট থিম আর কন্টেন্ট কিন্তু আলাদা জিনিস। একটা থিমে সেভারাল কন্টেন্ট থাকতে পারে, আর থিম হচ্ছে একটা ব্রড এরিয়া। একটা থিমে আপনি সেভারাল কন্টেন্ট নিয়ে আসবেন। সো থিমেটিক অ্যানালাইসিসটা আবার একটু ডিফারেন্ট। তারপর হচ্ছে গ্রাউন্ডেড থিওরি, এটা কোনোটার সাথে মিলানোর কোনো উপায় নেই, কারণ এটা অনেক ইউনিক একটা মানে আইডিয়া, যেটা আমরা একটু পরে শিখবো। এবং ইন্টারপ্রেটেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস, যেটাকে আমরা সংক্ষেপে আইপিএ বলি। সো এটাও হচ্ছে একটু ইউনিক, এটা একটু ডিফারেন্ট। সো মূল কথা হচ্ছে যে প্রথম যে 4টা মানে আইডিয়া, কন্টেন্ট অ্যানালাইসিস, ন্যারেটিভ অ্যানালাইসিস, ডিসকোর্স এন্ড থিমেটিক, কিছু কিছু ক্ষেত্রে এরা অনেকটা মিল আছে, আবার অনেক ক্ষেত্রেই এরা অনেক আলাদা, যার ফলেই তো আমরা আলাদা আলাদা করে নামকরণ করেছি। সো আমি রিকোয়েস্ট করব আজকে যারা পার্টিসিপেন্টস, যারা ক্লাসটা করছেন বা শুনছেন, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার জন্য, ক্লাসটা মানে শোনার জন্য, যাতে ফাইনালি আপনারা গিয়ে কোয়েশ্চেন করতে পারেন এবং কনসেপ্টটা একদম আপনাদের ক্লিয়ার হয়। ওকে, সো ফার্স্টে আমরা আলোচনা করি কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস নিয়ে। আচ্ছা, আমি একটু বলি যে জিজ্ঞেস করি আপনাদেরকে যে কন্টেন্ট বলতে মূলত আপনারা কি বুঝেন? যে অ্যানালাইসিস তো বুঝলাম, কন্টেন্ট অ্যানালাইসিস বলতে কন্টেন্ট আমরা ধরে ধরে
অ্যানালাইসিস করব। সো খুবই সহজ, এই এই ধারণাটা খুবই সহজ যে কন্টেন্ট অ্যানালাইসিস মানে আমরা আমাদের প্রাপ্ত ডেটাকে কন্টেন্ট ধরে ধরে আমরা অ্যানালাইসিস করব, কন্টেন্ট ফাইন্ড আউট করব, কন্টেন্ট ধরে ধরে অ্যানালাইসিস করব। বাট কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? মানে আপনাদের কাছে কন্টেন্ট বলতে এই টার্মটা কি মনে হয়, একটু কেউ যদি বলেন। তো আমার কাছে মনে হয় কন্টেন্ট মানে হচ্ছে শব্দ, বাক্য, কোনো কিছু লেখা বা এই ধরনের কিছু, যেটা দিয়ে আসলে কোনো একটা বক্তব্য বা কোনো একটা মেসেজ কনভে করা হয়, এরকম কিছু একটা। ওকে, ভেরি গুড। আর কেউ? আপু, আমার কাছে মনে হয় কন্টেন্ট একটা বিষয়বস্তু। এটা হচ্ছে ধরেন আমার এখানে 5টা বিষয় আছে। তো হচ্ছে একটা হচ্ছে বিষয় যেমন হচ্ছে পড়ালেখা, একটা হচ্ছে ইকোনমিক, একটা হতে পারে আহ হচ্ছে মানুষের আহ সামাজিক অবস্থা। তো এই বিষয়গুলো হচ্ছে আমি কন্টেন্টের মধ্যে ধরছি একটা বিষয়বস্তু, এগুলোকে আলাদা আলাদা ভাবে হচ্ছে ডিসক্রাইব করা, আমার কাছে যেটা মনে হচ্ছে। হুম, গুড, কাছাকাছি। আচ্ছা, আর কেউ কি অ্যাড করতে চান? ওকে, কাছাকাছি। আমরা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস বলতে এখানে যেটা বুঝি যে আমরা যখন আমাদের কাছে অনেক ডেসক্রিপটিভ ডেটা আসে, মূলত ধরেন আপনার কাছে যেই ফর্মেই ডেটা আসুক না কেন, অডিও ফর্মে আসুক, ভিডিও ফর্মে আসুক, বা টেক্সট আকারে আসুক, যেভাবেই আসুক, আহ, প্রথম কথা হচ্ছে এগুলো নন নিউমেরিক ফর্মে আসবে, বা কিছু কিছু নিউমেরিক ফর্মে আসলেও সেগুলোকে আমরা টেক্সটে রূপান্তর করে ফেলবো। যে আপনি হয়তো ডাটা কালেকশনের জন্য সুবিধার্থে 1 2 3 4 করে কোড করলেন। হ্যাঁ, যে 1 মানে হচ্ছে এগ্রি, 2 মানে ভেরি এগ্রি, 3 মানে নিউট্রাল, 4 মানে হচ্ছে আই এম নট গিভিং মাই কনসেন্ট হিয়ার, মানে নট এগ্রি আর কি। তো আপনি ধরেন এভাবে আপনি মানে রাখলেন কোশ্চেনিয়ারে, কিন্তু ফাইনালি আপনার এই যে 1 বলতে কি বোঝায়, 2 বলতে কি বোঝায়, এগুলো কিন্তু আপনি কোড হিসেবে হয়তো কাজ, মানে এখানে ডাটাটা নিয়েছেন। বাট ওয়েন ইউ আর অ্যানালাইজিং, এখানে কিন্তু টেক্সটটা গুরুত্বপূর্ণ। মানে আপনি যখন অ্যানালাইজ করবেন তখন আবার এগুলোকে টেক্সচুয়াল ভার্সনে আপনি চলে আসবেন, লিখিত ভার্সনে, ডেসক্রিপটিভ ভার্সনে আপনি চলে আসবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কোনো, ধরেন আপনি ফোক সং, এগুলোর উপর আপনি কাজ করছেন, আপনি একটা রিসার্চ করবেন এই এই রিলেটেড কোনো কিছু, বা আমার একটা পরিচিত বড় ভাই, উনি কাজ করেছিলেন পুঁথি নিয়ে। হ্যাঁ, তো এরকম যে এখন এই পুঁথি, গান বা কবিতা, এগুলো কিন্তু সবসময় আমরা ওরাল, দেজ আর ওরাল থিংস, এগুলো আপনাকে সবসময় অডিও বা এরকম সাউন্ডস এইভাবে আসবে আপনার কাছে। সো ফাইনালি কিন্তু আপনার কাছে যেভাবেই ডাটা আসুক, when you are ready to analyze your data, তখন কিন্তু আপনাকে ওই ডেটাগুলোকে প্রিপেয়ার করতে হবে। সো প্রিপেয়ার করার জন্য আপনাকে কিন্তু টেক্সচুয়াল ভার্সনে আনতেই হবে। কন্টেন্ট অ্যানালাইসিসে যেটা আমরা করি, যে আমরা কন্টেন্ট খুঁজি, ওই টেক্সটগুলোর মধ্যে আমরা কন্টেন্ট খুঁজি। কন্টেন্ট কিভাবে খুঁজি? আমরা কোডিং করি। কোড করা কাকে বলে? যেমন ধরেন এই যে একটু আগে যে এক্সাম্পল আপনারা দিলেন, যে আমরা হয়তো মানে লাইক আপনি তো মানে অন্যান্য কাজের সাথে রিসার্চের একটা বড় পার্থক্য হচ্ছে, যেমন ধরেন আপনি যদি সিম্পলি একটা গান শুনেন, আর আপনি যদি রিসার্চের পারপাসে কোনো একটা গান শুনেন, দুইটার মধ্যে পার্থক্য কি হবে? বা আপনি যদি সিম্পলি একটা মুভি দেখেন, আর আরেকটা হচ্ছে যে আপনি রিসার্চ পারপাসে একটা মুভি দেখছেন, যে এই মুভি দেখা আপনার রিসার্চের কাজের অংশ। হ্যাঁ, সেটা ডাটা অ্যানালাইসিসের জন্য হোক, লিটারেচার রিভিউ এর পারপাসে হোক, এরকম দুইটার পার্থক্য একটাই থাকবে, যে আপনার মাথায় আপনি যখন রিসার্চ করছেন তখন আপনার মাথায় কিছু অবজেক্টিভস আছে, আপনি ওই সেট অবজেক্টিভস গুলোকে মাথায় রেখে দেন আপনি কারোর সাথে যদি কথা বলেন অথবা কারো কথা শোনেন, আপনি যদি কোনো গান শোনেন, কোনো মুভি দেখেন, আপনার মাথায় অবজেক্টিভ গুলো কাজ করবে, এগুলো ফিল্টার্ড হয়ে আপনার কাছে আসবে। আপনার ওই জায়গাটুকুতেই এমফাসাইজ আপনি করবেন সাবকনশিয়াসলি, যে যে জায়গাটা আপনার রিসার্চ চাচ্ছে, আপনার রিসার্চের ডিমান্ড যেটা, আপনার রিসার্চের অবজেক্টিভ যেটা, আপনার ফাইনালি দেখা যাচ্ছে যে আপনার মুভির ওই পার্টটুকুতে অটোমেটিকলি আপনি এমফাসাইজ করে ফেলবেন। আদার্স দৃশ্য আপনার মনে থাকুক বা না থাকুক, আপনার যদি ক্রাইম নিয়ে কোনো কাজ হয়, তাহলে প্রতিটা সিনেমায় আপনি যদি 5টা সিনেমা দেখেন, আপনার ওই ক্রাইম রিলেটেড যে জায়গাটুকু বা
যদি আমি বলি যে মোটিভেশনাল জায়গায় আপনি কাজ করছেন, অথবা আপনি ধরেন অ্যাফেকশন নিয়ে কাজ করছেন, অথবা আপনি ডিভোর্স নিয়ে কাজ করছেন, সো আপনার যেই জায়গাগুলোতে যে পারিবারিক কলহ বা কি কারণে ডিভোর্স হচ্ছে, এই যে কজেস এর জায়গাটা, মানে মূল কথা হচ্ছে যে আপনার মাথায় কিছু লাইন্স, কিছু কোড, কিছু শব্দ, কিছু কিছু ফ্রেসেস আপনার মাথায় সেট হয়ে থাকবে, একটা কিছু শর্ট লিস্ট আপনার মাথায় থাকবে, যেটাকে ধরে, যে ফ্রেমে আপনি হচ্ছে কারো কথা হয় শুনবেন, না হয় কাউকে কিছু বলবেন, না হয় আপনি মুভি দেখবেন, না হয় আপনি সিনেমা দেখবেন, না হয় আপনি একটা বই পড়বেন। সো ডাটা আপনি কালেক্ট করেন অথবা লিটারেচার রিভিউ করেন, যাই করেন না কেন, যখন আপনি রিসার্চ পারপাসে কিছু করছেন, আপনার মাথায় there will be some set of objectives. So content analysis এ আমরা যেটা করি যে আমরা হচ্ছে মানে প্যাটার্ন খুঁজি, আমরা কোডিং করি, কিছু পিসেস অফ কন্টেন্ট খুঁজি ওই আমাদের টেক্সট গুলোতে। যে আমি যদি ফর এক্সাম্পল আমি যদি ডাউরি নিয়ে কাজ করলাম, হ্যাঁ, যে যৌতুক বা ডাউরি, এবং ডাউরির কারণে আসলে ভিকটিমদের মানে ডাউরি এখনো সোসাইটিতে কিভাবে এক্সিস্ট করছে, বা আপনি ধরেন সোশ্যাল স্ট্যাটাসের সাথে ডাউরির যে একটা মানে ট্রেন্ড বা ডাউরির প্যাটার্ন, সোশ্যাল স্ট্যাটাসের সাথে প্যাটার্নটা আপনি দেখবেন ডাউরির। যেমন আমি নিজে দেখেছি যে মানে অলমোস্ট সব সোশ্যাল স্ট্যাটাসের পিপলের মধ্যে কিন্তু ডাউরির যে গিভ এন্ড টেকেন এর সিস্টেমটা, এটা কিন্তু প্রচলিত আছে। অনেক বিয়েতে আগে যেটা হতো যে মুখে মুখে বলে ফেলা যে মোটর সাইকেল দিতে হবে, তারপরে ছেলেকে এত লাখ টাকা দিতে হবে, এত ভরি গহনা দিতে হবে, এভাবে হয়তো সরাসরি কিছু কিছু ফ্যামিলিতে এভাবে বলে না, কিন্তু আপনি অনেক একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি, আমরা যদি বলি ওয়েল এডুকেটেড ফ্যামিলি, বা ধরেন তাদের সোশ্যাল স্ট্যাটাস মোটামুটি ভালোই, হ্যাঁ, ওখানে হয়তো ডিরেক্টলি বলে না, ইনডিরেক্টলি বলে, বা সেখানে হয়তো আপনার ডাউরির জন্য তারা নিচু ক্লাসের মানুষেরা, সোসাইটিতে যারা একটু নিচু স্তরে বিলং করছে, তারা যেভাবে যেই সিস্টেমে তারা চায় বা যা চায়, তাদের থেকে হয়তো আরেকটু আপডেটেড লেভেলে যারা, তারা হয়তো ওভাবে চায় না, কিন্তু দ্য সেম থিং দে আর আস্কিং ফর। এবং আবার হচ্ছে হয়তো তাদের নেয়ার প্যাটার্নটাও ডিফারেন্ট, তারা হয়তো মোটর সাইকেল নেয় না, তারা হয়তো একটা ফ্ল্যাট নেয়, অথবা তারা হয়তো একটা জবের মানে জব পারপাসে হয়তো কোনো টাকা নেয়, বা মানে সামথিং লাইক অন্যান্য কিছু। সো এই যে আপনি ধরেন এখন আপনি এই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন যে ডাউরির প্যাটার্ন, মানে সোশ্যাল স্ট্যাটাসের সাথে মানুষের, বাংলাদেশে মানুষের সোশ্যাল স্ট্যাটাস এবং এটার সাথে হচ্ছে ডাউরি প্যাটার্নটা কিরকম হয়, এটা আপনি দেখতে চাচ্ছেন। সো এখানে আপনাকে কিন্তু কিছু কিওয়ার্ডস খুঁজে বের করতে হবে, আপনাকে কিছু প্যাটার্ন খুঁজে বের করতে হবে, আপনাকে হচ্ছে কিছু কন্টেন্ট খুঁজে বের করতে হবে। সো কন্টেন্ট বলতে এখানে দেখেন, ফর এক্সাম্পল আমাদের কি বলছে, কন্টেন্ট বলতে বোঝায় ওয়ার্ডস, ফ্রেজেস আর ইমেজেস। ওয়ার্ডস, ফ্রেজেস আর ইমেজেস কে আমরা হচ্ছে কন্টেন্ট বলছি। মানে লাইক এমন কোন ছবি আপনার সামনে চলে আসতে পারে যেটা আপনার একটা কন্টেন্ট, মানে এটা আপনাকে আপনাকে একটা বিষয় দেয়, একটা একটা কিছু দেয়, মানে একটা মেসেজ দেয়, হ্যাঁ, এইরকম কোনো বিষয় যেটা ধরেন সেটা একটা টপিক হতে পারে, সেটা সেটা একটা মানে আপনাকে হচ্ছে মানে কোনো একটা পয়েন্ট দিতে পারে, এরকম কিছুকে আমরা কন্টেন্ট বলছি। সো আমরা একটু এখানে এখানে একটু পড়ি, তাহলে ইজিলি আপনাদের হয়তো অনেকটা আরো কিছু জায়গা সহজ হয়ে যাবে। কন্টেন্ট অ্যানালাইসিস ইজ পসিবলি দ্য মোস্ট কমন অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কিউডিএ মেথড। কিউডিএ মানে হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস মেথড। At the simplest level, content analysis is used to evaluate patterns. Content analysis টা আমরা ইউজ করি হচ্ছে প্যাটার্নটা ইভালুয়েট করার জন্য within a piece of content, or across multiple pieces of content or sources of communication. For example, a collection of newspaper articles or political speeches. So আপনি ধরেন অনেকগুলো নিউজপেপার আর্টিকেলের মধ্যে আপনি হচ্ছে প্যাটার্ন খুঁজতেছেন। ফর এক্সাম্পল বাংলাদেশে সড়ক দুর্ঘটনার প্যাটার্নটা আপনি দেখবেন, কোন কোন ওয়েতে কি ধরনের রোড টাইপে বা কোন মৌসুমে বা কোন সময়ে, হ্যাঁ, বা কোন ধরনের পরিবহন মূলত হচ্ছে অ্যাক্সিডেন্ট করে, বা
মানে এটা আপনারা জানেন কিনা, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি বুয়েটে যখন একটা ট্রেনিং রিসিভ করেছিলাম, সো বুয়েটের একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, ওদের হচ্ছে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন, এআরআই। সো ওখানে আমি যখন কাজ করতাম, তখন ওখানের একটা প্রেজেন্টেশন ছিল এরকম, আমার খুব মজা লেগেছে জিনিসটা, যে লাইক যে রাস্তাগুলো একটু জিগজ্যাগ, লাইক ডানে মোড় ঘুরছে আবার বায়ে মোড় ঘুরছে, অথবা উঁচু নিচু, এইরকম রাস্তা থেকে স্ট্রেট রাস্তায় হচ্ছে অ্যাক্সিডেন্ট বেশি হয়। মানে ব্যাপারটা খুব মানে কিন্তু একটু খটকা লাগার মতো, যে স্ট্রেট রাস্তায় কেন অ্যাক্সিডেন্ট বেশি হবে। কারণ স্ট্রেট রাস্তা তো আমি দেখছি, উইজ বিহাইন্ড, উইজ বিফোর মি, উইজ আফটার মি, অ্যান্ড উইজ কামিং, উইজ গোয়িং, আমি এভরিথিং কিন্তু খুব ইজিলি দেখতে পারছি সোজা সোজা রাস্তায়। আর কিন্তু অ্যাক্সিডেন্ট তো হওয়ার কথা মূলত যেগুলো মোড় ঘুরে ওই ধরনের রাস্তা অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার কথা না। লাইক আমি ডানে মোড় ঘুরছি, মানে সাজেকের রাস্তাগুলো যেরকম, বা রাঙামাটি চিটং গেলে যেটা দেখা যায় যে রাস্তাগুলো এরকম বারবার ডানে মোড় ঘুরছে অথবা বায়ে মোড় ঘুরছে, হু ইজ কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, আই ডোন্ট নো। সো এরকম সিচুয়েশনে তো আরো অ্যাক্সিডেন্টটা বেশি হওয়া উচিত, কিন্তু দেখা যায় কি, ওই যে আপনি জানেন যে সামনে কি আসছে সেটা আপনি জানেন না। এই যে এইটা আপনাকে হচ্ছে সাবকনসিয়াসলি অ্যালার্ট করে ফেলে, যার ফলে আপনি অতি অতি সতর্কতার সাথে আপনি গাড়ি চালান বা ড্রাইভ করেন। দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস করে ওইসব জায়গায় মানে দুর্ঘটনার হার হচ্ছে less than 2%। কিন্তু আমাদের যে সব রাস্তাগুলো স্ট্রেট রাস্তা থাকে, যেখানে হচ্ছে কোনো বাঁকা মানে মোড় ঘুরতে হয় না, যেখানে কোনো উঁচু নিচু নেই, যেখানে কমফোর্টেবলি গাড়ি চালানো যায়, ওইসব জায়গায় হচ্ছে অ্যাক্সিডেন্টের রেট বেশি থাকে। বিকজ ওই জায়গায় আমরা হচ্ছে অনেকটা লেস সাবকনশিয়াস থাকি, আমাদের মানে সাবকনশিয়াস মাইন্ড আর তখন ওই অ্যালার্টটা আমাদেরকে অ্যালার্ম দেয় না যে হ্যাঁ তোমাকে সিরিয়াস থাকতে হবে বা এরকম। তখন আপনার কাছে মনে হয় ওকে, আই নো হু ইজ কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, আই নো হোয়াটস মাই স্পিড ইজ, এবং আপনি রাস্তার সম্পর্কে জানেন, আপনি অনেক দূর পর্যন্ত দেখছেন। সো তখন মানুষ একটু ইয়ে হয়ে যায়, এবং যেহেতু আপনি সামনে অনেকটুকু পথ দেখে ফেলতে পারছেন, যার ফলে আপনার স্পিড বেশি থাকে, এবং এই কারণেই হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট গুলো হয়। তো এখন ধরেন আপনি এই যে প্যাটার্ন খুঁজে বের করছেন বা কি যেটাই করেন, কন্টেন্ট অ্যানালাইসিস মূলত হয় যে, আমরা তো আগেই বলেছিলাম যে রিসার্চের ডেটা আপনি কিভাবে কালেক্ট করবেন, আপনার রিসার্চ ডেটা কালেকশনের টুল বা মেথড কি হবে, সেটা আপনার টপিক আপনাকে বলে দিবে। আপনার টপিক আপনাকে বলে দিবে যে আপনার জন্য কি এফজিডি করা উচিত, নাকি সার্ভে করা উচিত, নাকি আপনি ইন্টারভিউ করবেন, নাকি আপনি হচ্ছে মানে অনলি ডেস্ক রিসার্চ করবেন, অনলি লিটারেচার বেসড রিসার্চ করবেন। এট দ্য সেম টাইম আপনার ডেটা আপনাকে বলে দিবে যে আপনি কোন অ্যানালাইসিসের দিকে যাবেন। আপনার প্রাপ্ত ডেটা হচ্ছে আপনাকে গাইড করবে যে আপনি কি কন্টেন্ট অ্যানালাইসিসের দিকে যাবেন না নেগেটিভ অ্যানালাইসিসের দিকে যাবেন। আপনার দুটো জিনিস আপনার ডেটা অ্যানালাইসিসের উপায়কে গাইড করবে। একটা হচ্ছে দ্য ওয়ে ইউ কালেক্টেড ইউর ডেটা, দ্যাটস মিন ইউর ডেটা কালেকশন স্ট্র্যাটেজি, your data collection strategy, and second one is your collected data. আপনি কোন পদ্ধতিতে ডাটা কালেক্ট করেছিলেন এবং আপনার কাছে প্রাপ্ত ডাটা কি আছে, এই দুটো জিনিস হচ্ছে আপনাকে ডাটা অ্যানালাইসিসের, আপনি কোন দিকে কোন উপায়ে আপনি ডাটাটা অ্যানালাইসিস করবেন সেটা আপনাকে গাইড করবে। তো এখানে আমরা যদি কোনো রিসার্চের প্যাটার্ন খুঁজতে যাই, যে মানে ডাউরির প্যাটার্নটা কিরকম, অথবা ধরেন হোয়াইট কলার ক্রাইম বা ব্লু কলার ক্রাইম, এগুলোর প্যাটার্ন কিরকম হয়, আপনি এটা দেখতে চাচ্ছেন। হোয়াইট কলার ক্রাইম বা ব্লু কলার ক্রাইম নিয়ে তো বোধহয় আপনাদের ধারণা আছে, কেউ কি জানেন, মানে টার্মটা শুনেননি এর আগে, এরকম কি কেউ আছেন? বাহ, সবাই শুনেছেন, ভেরি গুড। আচ্ছা আকি আপু, আপনি বলেন তো হোয়াইট কলার ক্রাইম ব্লু কলার ক্রাইম বলতে এক্স্যাক্টলি কি বুঝেন? হ্যাঁ, হোয়াইট কালার ক্রাইম হচ্ছে, মানে আমি যেটা শুনেছিলাম, মানে মুভি দেখে আমার কাছে যেটা মনে হয়েছিল, যে আমি হচ্ছে মানে আমার উপায় হচ্ছে কালো টাকা আমি ইনকাম করেছি, সেটা হচ্ছে অন্য কোনো হচ্ছে বিজনেস করে। যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক শোরুম দেখা যায়, কিন্তু দেখবেন শোরুমে হচ্ছে বিক্রি হয় না, হয়তো বা হচ্ছে একটা দোকান দিয়ে রেখেছে বা একটা শপ দিয়ে রেখেছে,
যে এখান থেকে আমার হচ্ছে ইনকাম গুলো হয় বা হচ্ছে সোর্স, এটাই হচ্ছে আমার ইনকাম সোর্স। এখান থেকে আমি হচ্ছে আমার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা জমা হয়েছে। আমার কাছে এটা মনে হয় যে অন্য বাজেভাবে হচ্ছে আয় করে সেটাকে হচ্ছে একটা মানে প্রেজেন্ট করতেছি আমি, যেটা আমি সৎ উপায়ে উপার্জন করেছি এইরকম। আচ্ছা, হ্যাঁ, কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেই। হোয়াইট কলার আর ব্লু কলার বলতে হচ্ছে ক্রাইম তো ক্রাইমই, বুঝতেই পারছি আমরা। হোয়াইট কলার আর ব্লু কলার হচ্ছে, ব্লু কলার বলতে মূলত মূলত ওয়ার্কারদেরকে বোঝায়। ওয়ার্কার বলতে লাইক লেবার শ্রেণী বা এরকম সেকেন্ড ক্লাস অফিসার, এরকম কর্মকর্তা কর্মচারী যারা, তাদেরকে হচ্ছে বোঝায়। আর হোয়াইট কলার বলতে হচ্ছে মূলত একটু ফার্স্ট লেভেলের, যারা আর কি ফার্স্ট ক্লাস অফিসার, গভর্নমেন্ট অফিসার, হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এরকম। এটাই আমি বোঝাতে সো চাচ্ছিলাম। একটু উপরের লেভেলে যে হ্যাঁ, দুর্নীতিগুলো হয় ওগুলোকে আমরা মূলত হোয়াইট কলার হয়। ক্রাইম বলছি। লাইক মানে নট, আপনি কাউকে ঘুষি না মেরে, আপনি কাউকে হত্যা না করে, আপনি তারপরেও কিন্তু ক্রাইম করতে পারেন। আপনি গাছ না কেটে তারপরেও আপনি ক্রাইম করতে পারেন। হ্যাঁ, আপনি কোনো প্রাণীকে হত্যা না করেও আপনি ক্রাইম করছেন, কিভাবে? আপনার আপনি, হ্যাঁ জি বলো। জি জি, বলেন। না না, বলো প্লিজ, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আপু এটা মেবি আমি যতটুকু জানি যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে এই কনসেপ্টটা খুব বেশি হয়েছে। তখন ওই যে কর্পোরেট ওয়ার্ল্ড যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন কর্পোরেটদের মধ্যে একটা প্যাশন দাঁড় হয়েছে যে হোয়াইট শার্ট এবং ব্লু শার্ট। হোয়াইট শার্ট পরতো বেশিরভাগ ক্ষেত্রে যে কর্পোরেটরা, যারা ফর্মাল ড্রেসটা, যেটা কনসেপ্টটা ওয়েস্টার্নরা দাঁড় করাইছে। তখন হোয়াইট কালার এবং ব্লু কালারের একটা জবের কনসেপ্ট আসে যে কর্পোরেট যারা, তারা হচ্ছে হোয়াইট কলার শার্ট পরবে এবং দ্যাট মিন্স তারা হায়ার। আর ব্লু কলার হচ্ছে যারা ওয়ার্কার, শ্রমিক, তারা এই ধরনের ডাউন গ্রেড যারা, তাদেরকে বোঝানোর জন্য এই কনসেপ্টটা দাঁড় করে। তো হোয়াইট কালার যারা, তারা ওই যে ক্যাপিটালিস্ট যারা, তারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতেছে, যেটা কেউ জানে না। আর ওয়ার্কার যারা দুর্নীতি করতেছে, সেটা দুর্নীতি বলতে তারা যে ক্রাইম গুলো করে সেটা তো এক্সপ্লিসিট, তো ওই কারণে সেটা আর হাইড করা যায় না। তো এই কনসেপ্টটা ওইখান থেকেই ইমার্জ এক্স্যাক্টলি। ইমার্জ করছে আর কি। ওই ওই যে কালারের যে একটা মানে ডিফারেন্স, বা কালার যে আসলে এক একটা রেসকে রিপ্রেজেন্ট করে, ওইটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা এখনো দেখি যে সিএনজি ড্রাইভার, তারপর হচ্ছে এরকম এই ধরনের যারা কাজ করেন, হ্যাঁ, বিশেষ করে কোনো শোরুমে যদি যান, যারা একটু লাইক আপনাকে একটা ফ্রিজ ওঠানামার ক্ষেত্রে হেল্প করছে, এই ধরনের জব যারা করছে, এদেরকে কিন্তু আপনি মানে যারা মূলত ওয়ার্কার শ্রেণী, এদেরকে দেখবেন বেশিরভাগই ইউনিফর্ম থাকে এদের টু মেনি এক্সটেন্ট হচ্ছে ব্লু, ব্লু টাইপের, নেভি ব্লু হোক, স্কাই ব্লু হোক, এই টাইপের। সব সময় না, মানে এখনো স্ট্রিক্ট না, বাট টু মেনি এক্সটেন্ট আপনি এটা এখনো দেখবেন। আর যত হাইয়েস্ট লেভেলের অফিসার দেখবেন যে হোয়াইট কলার, মানে শার্টটা হচ্ছে হোয়াইট, ওর উপরে হয়তো ব্ল্যাক ব্লেজার পরছে বা এরকম কিছু। যাই হোক, এগুলো খুব মজার আর কি, মানে টার্ম গুলো যখন ইউজ করে কিছু পড়তে শুনতে ভালো লাগে, সেই জন্য বললাম। সো থ্যাংক ইউ কাউসার ফর ইউর ওয়ান্ডারফুল অ্যাডিশন। আচ্ছা, তো আমরা বলছিলাম যেটা, যে আপনি যদি যেমন ধরেন ক্রাইমের প্যাটার্ন, ডাউরি সিস্টেমের প্যাটার্ন বা এরকম কোনো কিছু, আপনি যখন কোনো প্যাটার্ন নিয়ে কাজ করবেন, তখন তখন আমাদের হচ্ছে কোড আইডেন্টিফাই করতে হয়, কোডিফাই করতে হয়, কোডিং করতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস এই মেথডটায় যাই, যে কোড করে করে। কোড কি? যেমন ধরেন আপনি আপনার কাছে অনেকগুলো ইন্টারভিউ এর টেক্সট আছে, হ্যাঁ, মানে অনেকগুলো ইন্টারভিউ আছে, ইন্টারভিউ এর লিখিত ভার্সন গুলো আছে, ইন্টারভিউ করেছেন সেটা ট্রান্সক্রিপ্ট করেছেন, ধরেন 10টা ইন্টারভিউয়ার আছে। আপনি দেখতে চাচ্ছেন যে ধরেন এই যে ক্রাইমেরই প্যাটার্ন আপনি দেখতে চাচ্ছেন, হোয়াইট কলার ক্রাইমের প্যাটার্নটা বাংলাদেশে কিরকম বা কি এগুলো। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে কোন কোন ওয়ার্ড গুলো রিপিট হয়েছে। সো আপনি একটা প্যাটার্ন বের করতে পারেন যে রিপিটেশন, ইটস আ প্যাটার্ন, যে কোন ধরনের ওয়ার্ড গুলো কাছাকাছি ওয়ার্ড, মানে সেটার সিনোনিমও হতে পারে, কারণ সবাই যে একই শব্দ ব্যবহার করে কথা বলবে এমন না, অনেকে একই জিনিস বোঝায় এক এক শব্দ ব্যবহার করে। সো আপনাকে ওখানে কনসেপ্টটাও বুঝতে হবে। তো আপনি ধরেন একটা প্যাটার্ন বের করলেন যে কোন আইডিয়াটা বা কোন ওয়ার্ডটা বা কোন ফ্রেজটা হচ্ছে বারবার রিপিট হয়েছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে কত ধরনের আইডিয়া এখানে এসেছে, কত ধরনের বিষয় নিয়ে এখানে কথা বলেছে, কত মানে ক্রাইটেরিয়া গুলো আপনি খুঁজে বের করলেন। সো এই যে প্যাটার্ন ইভালুয়েট করলেন সেটা কোডিং এর মাধ্যমে, এটাকে আমরা বলছি কন্টেন্ট অ্যানালাইসিস। সো এখানে দেখেন, আপনি এই যে বারবার বলছিলাম যে রিপিটেটিভ জিনিসটা আপনি ব্যবহার করছেন, মানে ফ্রিকোয়েন্সিটা দেখছেন।
হ্যাঁ, যে কেউ আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে আইডিয়া শেয়ার করলো, টপিকটা শেয়ার করলো, যেটা ইন্টারভিউ বা এফজিডির মাধ্যমে ধরেন আপনার প্রাপ্ত ডাটা, সেই ক্ষেত্রে আপনি দেখতে চাচ্ছেন যে ওই পার্টিকুলার আইডিয়াটা, বা ধরেন হোয়াইট কলার ক্রাইমে গিয়ে আপনি 10টা মানে টার্ম পেলেন, হোয়াইট কলার ক্রাইমের আন্ডারে এটা হচ্ছে একটা টপিক, এর আন্ডারে আপনি 10টা টার্ম পেলেন, এর মধ্যে কোন টার্মটা বেশি রিপিটেটিভ হয়েছে, কোনটার ফ্রিকোয়েন্সিটা বেশি, এভাবে আপনি হচ্ছে প্যাটার্নটা ডেভেলপ করতে পারবেন যে এইটা নিয়ে বেশি বলা। ধরেন আমাকে যদি একটা টপিক দিয়ে দেন, সেখানে আমি যেই বিষয়টা নিয়ে ওই টপিকের মধ্যে যে ইস্যুটা নিয়ে আমি বেশি কনসার্নড, আমি কিন্তু ওটাতেই বেশি জোর দিব, ওইটার কথা বারবার বলবো, এবং যেটা নিয়ে আমি লেস কনসার্ন সেটার কথা হয়তো শেষের দিকে বলবো, এবং সেটার কথা আমি একটু কম বলবো। তো এই যে এইভাবে আপনি বুঝতে পারবেন, ধর এরকম করে যদি আপনি 10 জনের ইন্টারভিউ নেন এবং তাদের ওই মতামতটার যদি একটা এসেন্স তৈরি করেন, মতামতটার একটা লিস্ট তৈরি করেন, যে এখানে আপনি টেবিল তৈরি করলেন যে কোন ওয়ার্ডটা বা কোন ফ্রেজটা কতবার এসেছে, বা কোন ওয়ার্ডটাকে কে কোন অর্থে ব্যবহার করেছে, সো এগুলোকে বলছি আমরা কন্টেন্ট অ্যানালাইসিস। সো এখানে হচ্ছে এই প্যাটার্নটা কেন ইউজ করা হয়, টু আন্ডারস্ট্যান্ড আ ডিপার লাইক ইন্টারপ্রিটেশন। ওই যে যেটা বললাম, যে যেটার কথা বারবার বলবে, এর মানে হচ্ছে সে ওই বিষয়টা নিয়ে ডিপলি কনসার্নড। ফর এক্সাম্পল, আমার ইন্টারভিউ আপনি নিয়েছেন, অথবা ধরেন আপনার ডিপার্টমেন্টের কোনো একজন টিচারের ইন্টারভিউ আপনি নিয়েছেন কোনো একটা পার্টিকুলার বিষয়, ধরেন ডাউরির ব্যাপারটা নিয়ে, অথবা ধরেন আপনি কারেন্ট সোশ্যাল প্রবলেমের প্যাটার্ন নিয়ে আপনি কাজ করছেন বাংলাদেশে আফটার কোভিড। আপনি বাংলাদেশে বা বিফোর এবং আফটার কোভিড সব মিলিয়ে ধরেন আপনি কারেন্ট সোশ্যাল প্রবলেমের প্যাটার্ন গুলো নিয়ে আপনি কাজ করছেন। আপনার টিচার বারবার ডাউরির কথা বলছে যে এটা হচ্ছে সোসাইটিতে একটা বড় সমস্যা, অথবা ধরেন গার্লসদের যে এডুকেশনে পার্টিসিপেশনটা কম, এটা নিয়ে বারবার কথা বলছে, অথবা কোভিড এর এফেক্টের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর চাইল্ড ম্যারেজ হয়েছে, সো চাইল্ড ম্যারেজ নিয়ে স্যার ধরেন বারবার কথা বলছে। এর মানে হচ্ছে যে হি ইজ হাইলি কনসার্নড অ্যাবাউট দিস ইস্যু, এবং ওনার কথায় উনি কতবার এটাকে রিফ্লেক্ট করেছেন, উনি কতটা এমফাসাইজ করেছেন, এটা হচ্ছে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যার ফলে আমরা কিন্তু ইন্টারভিউটাকে রেকর্ড করে রাখতে বলি। অ্যাটলিস্ট রেকর্ডিংটা থাকলে হয় কি, আপনি যে বারবার তখন শুনতে পারবেন। কারণ আপনি 10 জনের ইন্টারভিউ যদি করেন, 10টা ইন্টারভিউ করতে আপনার যদি 10 সপ্তাহ লেগে যায়, ইটস আ হিউজ টাইম। আপনার তখন আপনি প্রথম কার ইন্টারভিউ নিয়েছিলেন, তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন, আপনার অত কিছু মাথায় থাকার কথা না। সো এটা একটা বড় ব্যাপার, যে ইন্টারভিউটা রেকর্ড করে রাখা। আর যেটা বলছিলাম, যে যেটা বেশি এমফাসাইজ করেন তিনি সেটা বেশি রিপিট করেন। এই আইডিয়া থেকে হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিসের বিষয়টা আসছে। ন্যারেটিভ অ্যানালাইসিস, ন্যারেটিভ অ্যানালাইসিসটা আবার একটু ডিফারেন্ট। ধরেন লাইক আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি না, ন্যারেশন তো আপনারা পড়েই আসছেন, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। সো ন্যারেটিভ অ্যানালাইসিসে যেটা হয়, যে আমরা অনেক ক্ষেত্রে অ্যানালাইসিসে ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। যেমন ধরেন কোনো একটা বিষয় নিয়ে আপনি লাইক আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই বিষয়ে কিরকম ধারণা পোষণ করেন, বা এটা নিয়ে তাদের কনসার্ন কি, তাদের অ্যাজাম্পশন কি, এটা নিয়ে আপনি একটা রিসার্চ করছেন। ফর এক্সাম্পল ট্রাফিক জ্যাম, বা ট্রাফিক জ্যাম নিয়ে ধরেন লাইক বাংলাদেশ পুলিশ, অথবা ধরেন লাইক এরকম মানে কোন একটা পার্টিকুলার গ্রুপ আপনি সিলেক্ট করলেন, অথবা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ট্রাফিক জ্যাম নিরসন নিয়ে কি কথা বলে। সো এখানে আপনি ন্যারেটিভ অ্যানালাইসিসে যেটা হয়, আমরা আমাদের ডিরেক্ট কোটেশন মানে লেখার সুযোগ থাকে। যেমন ধরেন আ পারসন অথবা স্টুডেন্ট ফ্রম ফ্রম দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট অফ দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি এভাবে বলে যে সে এক্সপ্লেইন করেছে যে দিস আর দ্য প্রবলেম। হ্যাঁ, এইভাবেও আপনি অ্যানালাইসিস মানে ন্যারেট করতে পারবেন, আবার এট দ্য সেম টাইম এভাবেও বলতে পারবেন যে তিনি বলেন, বলে এরপরে এক্স্যাক্টলি উনি যা বলেছেন, যে হ্যাঁ আমার তো বাসায় যাইতে অনেক দেরি হয়ে যায়, যে ফার্স্ট পারসনে আপনি ইউজ করে কথা বললেন এইটা। কারণ ন্যারেটিভ অ্যানালাইসিসে আমরা লাইক টেলিং স্টোরিজ অর শেয়ারিং হিজ অর হার ওন ভিউজ, ওপিনিয়ন্স, হ্যাঁ এই যে ইনসাইটস গুলো, এগুলোর উপরে আমরা অনেক জোর দিই।
সো ন্যারেটিভ অ্যানালাইসিসে হচ্ছে এই যে ন্যারেট করা, হ্যাঁ, ন্যারেট করার ব্যাপারটা অনেক বেশি, ন্যারেট মানে তো বর্ণনা করা, এই জায়গাটায় অনেক গুরুত্ব দেওয়া হয়। সো আমরা হচ্ছে ইন্টারভিউ করি আর এফজিডি করি আর যেভাবেই আমরা করি, সার্ভে করি না কেন, আমরা যখন মানুষের রেসপন্সেস গুলো পাই, বিশেষ করে কোয়ালিটেটিভ মানে ডেটা অ্যানালাইজ, কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট করার উপায় তো হচ্ছে আমরা জানি যে মোস্ট পপুলার হচ্ছে ইন্টারভিউ, এফজিডি, এগুলো। সো এগুলো করতে হলে আপনার কিন্তু রেসপন্ডেন্টদের সাথে আপনাকে অনেক বেশি এঙ্গেজড হতে হয় এবং রেসপন্ডেন্টদের কথা আপনাকে খুব কেয়ারফুলি শুনতে হয়। সো শোনার মাধ্যমে আপনি তাদের স্টোরি গুলো জানলেন, আপনি তাদের ইনসাইটস গুলো জানলেন, ওপিনিয়ন জানলেন, অ্যান্ড the way you heard about them, the way you heard about their stories, the exact way you are expressing it in your own documentary or research article. সো ন্যারেটিভ অ্যানালাইসিসটা কাইন্ড অফ এরকম যে আমরা হচ্ছে ইনসাইটটা পাওয়ার জন্য আমরা পিপল সে কিভাবে এটা বলছে সেই জায়গাটায় আমরা এটা দেখাই। সো এখানে মজার ব্যাপারটা এটাই, যেখানে ফার্স্ট পার্সনে যে কথা, মানে ডিরেক্ট স্পিচে যে কথাটা ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, এইভাবে হচ্ছে অ্যানালাইসিস করার, মানে এইভাবে লেখার সুযোগ থাকে। ডিসকোর্স অ্যানালাইসিসটা হচ্ছে এখানে টু মেনি এক্সটেন্টই মানে দুটো পার্টিকুলার গ্রুপ থাকে, হ্যাঁ, দুটো পার্টিকুলার গ্রুপ থাকে এরকম যে অমুক মানুষেরা এদের ব্যাপারে কি বলেন, অথবা এই গ্রুপ ওই গ্রুপের ব্যাপারে কি বলেন, অথবা এই পার্টিকুলার এই পার্সনটা অমুক দলের প্রতি বা অমুক ইউনিভার্সিটির প্রতি অথবা অমুক বিষয়ের প্রতি, এরকম মানে দেয়ার উইল বি টু গ্রুপস। এবং ডিসকোর্স অ্যানালাইসিসটা মূলত এই যে একটা পক্ষের হয়ে আরেকটা পক্ষের ধারণাটা তুলে ধরা, এটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসে আমরা মূলত দেখি যে ইটস অল অ্যাবাউট অ্যানালাইজিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে ইটস অল অ্যাবাউট অ্যানালাইজিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝছি, যে মানে আপনার ভাষায়, মানে ধরেন এই যে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে আ জেনিটর মাইট স্পিক মোর, ওকে, discourse analysis is all about analyzing language within its social context, such as a conversation, a speech within the culture and society it takes place. For example, you could analyze how a gatekeeper speaks to a CEO. সিম্পলি একজন গেটকিপার যে দারোয়ান, সে হচ্ছে ধরেন ওই পার্টিকুলার কোম্পানিরই দারোয়ান, সে নিশ্চয়ই জানে না যে সিইও বলতে আসলে এক্স্যাক্টলি মানে কি বোঝায়, মানে আমি এখানে কি বোঝায় বলতে সিইও এর পূর্ণ ডেফিনিশন কি, বা সিইও মানে যে একটা বড় পজিশন সেটা সে বুঝে কিনা এটা বোঝাতে চাচ্ছি না। ধরেন সিইও মানে একটা বড় পজিশন, ঠিক আছে, বাট এক্স্যাক্টলি কতটুকু বড়, তার কতটা ইনফ্লুয়েন্স থাকে মানে ওই পার্টিকুলার অর্গানাইজেশনে, হ্যাঁ, এবং একজন গেটকিপার সিইও এর সাথে কিভাবে অ্যাপ্রোচ করছে। সো এই যে দেখেন এখানে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ, মানে অপোজিট পয়েন্ট অফ ভিউ নিয়ে আসছে। এইরকম কোনো বিষয় নিয়ে যখন আপনি কাজ করবেন, ফর এক্সাম্পল খুবই মেইলি একটা কোনো বিষয়, ধরেন মেয়েদের কোনো একটা কোনো একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে আপনি যদি জানতে চান যে হিজড়ারা বা থার্ড জেন্ডাররা এই বিষয়ে তাদের ধারণা বা মতামত কি, যে পুরোপুরি একটা অপোজিট এরিয়া থেকে আপনি জিনিসটা দেখতে চাচ্ছেন, হ্যাঁ, অথবা ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা পরিবেশ বিষয় নিয়ে, মানে রোহিঙ্গাদের কারণে রোহিঙ্গারা যে বাংলাদেশে আশ্রয় নিল, তার ফলে তো ওই পার্টিকুলার তারা যে এরিয়াতে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, পার্টিকুলার ওই এরিয়াতে তো অনেক এনভায়রনমেন্টাল কস্ট হয়েছে, তাই না, ওখানে কিন্তু প্রচুর গাছ কাটা হয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলারের মানে আমাদের এনভায়রনমেন্টাল ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস তৈরি হচ্ছে, ওখানে অনেক ন্যাচারাল রিসোর্সেস ধ্বংস হচ্ছে, এনভায়রনমেন্ট পলিউটেড হচ্ছে, ইভেন ওটার কারণে আমাদের লোকাল পিপল মানে বাংলাদেশি যারা বাঙালি যারা তারাও কিন্তু থ্রেটেন্ড হচ্ছে। সো এনভায়রনমেন্ট ইজ নট সেফ দেয়ার। তো আপনি ধরেন এখন এই যে রোহিঙ্গারা আসছে এটাতে ক্রাইম বাড়তেছে, বা রোহিঙ্গারা আসছে এটাতে বা পলিটিক্যাল নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমি কনসার্ন, বা এই জিনিসগুলো নিয়ে আমরা সবাই কনসার্ন, কিন্তু এই যে পার্টিকুলারলি এনভায়রনমেন্টের যে উপর যে ইম্প্যাক্টটা, এটা নিয়ে কিন্তু আমি সাধারণভাবে কনসার্ন না।
বিকজ উই আর নট এনভায়রনমেন্ট স্পেশালিস্ট। এগুলো নিয়ে আবার যাদের কনসার্ন হওয়ার কথা তারা কনসার্ন। এখন ধরেন আপনি ব্যাংকে জব করেন, আপনার ইনসাইট কি এই যে রোহিঙ্গাদের আগমনের কারণে বা তারা এখানে এক্সিস্ট করছে, থাকছে, বসবাস করছে, এটার কারণে হচ্ছে এনভায়রনমেন্টের উপরে কি ইম্প্যাক্টফুল। এখন স্বাভাবিকভাবে একজন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হয়ে আপনার কিন্তু এই বিষয়ে ওরকম নলেজ থাকার কথা না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে বলবে হ্যাঁ না, পরিবেশের তো ক্ষতি হচ্ছে, এতটুকু জায়গায় এতগুলো মানুষ, কক্সবাজার অনেক প্রেশার পড়ে যাচ্ছে, আমাদের ওটা ইকো ফ্রেন্ডলি হওয়া উচিত, ওই এরিয়াটা আসলে এরকম। বাট টু দ্য পয়েন্ট তারা কিন্তু কিছু বলতে পারবে না। এটা খুবই স্বাভাবিক। তারা বলতে পারবে ইকোনমি নিয়ে, তারা বলতে পারবে বর্তমান ব্যাংকিং সিস্টেম নিয়ে, তারা বলতে পারবে বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার, কিরকম বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে কাজ করছে, ব্যাংক কতটুকু মানে বাংলাদেশে কার্যাবলী, ব্যাংকের কার্যাবলী তার আরো কতটা ফার্স্ট হ্যান্ড হয়েছে, এগুলো নিয়ে তারা কথা বলতে পারবে। সো এই যে একটা ডিফারেন্ট ডিসকোর্সের মানে এই যে একটা ডিসকোর্স আপনি একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখলেন, এই রকম যদি আপনি কোনো স্টাডি করেন সেক্ষেত্রে আপনি ডিসকোর্স অ্যানালাইসিস এর হেল্প নেবেন। যেমন এখানে কিন্তু বলেই দিচ্ছে যে হাউ পলিটিশিয়ান স্পিক অ্যাবাউট টেররিজম। সো টেররিজম নিয়ে কিন্তু ইউজুয়ালি পলিটিশিয়ানসরা ওইভাবে অ্যাওয়ার থাকে না। এগুলো নিয়ে হচ্ছে একাডেমিশিয়ানরা অ্যাওয়ার থাকে। এগুলো নিয়ে লাইক আপনার অ্যান্টি টেররিস্ট যে ইউনিট থাকে গভর্নমেন্টের, লাইক র্যাব, মেজর বা মানে টেররিজম দমনের যে পার্টিকুলার জন্য যে ইউনিটটা আছে তারা হচ্ছে এগুলো নিয়ে অ্যালার্ট থাকবে। বাট আপনি যদি বলেন যে হাউ বিজনেসম্যান স্পিক অ্যাবাউট টেররিজম, এটা কিন্তু খুব মানে একটু ডিফারেন্ট শোনায়। এই যে আপনি এখানে কিন্তু ডিসকোর্স অ্যানালাইসিস ইটস নট অ্যাবাউট সামথিং লাইক ব্রিঙ্গিং আই মিন ইটস নট অ্যাবাউট অনলি টকিং ফ্রম আ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। এখানে সবসময় আপনি কোনো না কোনো ভাবে একটা অপোজিট কিছু নিয়ে আসলেই যে এটা ডিসকোর্স অ্যানালাইসিসে পড়ে যাবে, ব্যাপারটা কিন্তু সবসময় এমন না। ইট শুড বি ইন্টারেস্টিং, ইট শুড বি ফ্যাক্টফুল, ইট শুড বি লাইক লজিক্যাল। হ্যাঁ, আপনার সামহাও একটা কানেকশন তৈরি করতে হবে। সো আপনি যদি এইরকম কোনো স্টাডি করেন যে আপনার স্টাডিটাই এমন যে অমুক পার্টিকুলার গ্রুপ এই পার্টিকুলার বিষয়ে বা অমুক পার্টিকুলার গ্রুপ ওই পার্টিকুলার গ্রুপ সম্পর্কে কিরকম ধারণা রাখে বা তারা কি বলে বা এক্স্যাক্টলি তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ওই অমুক বিষয়টা নিয়ে, এই ধরনের যে একটা, যেটা বলছিলাম আমি যে দুটো গ্রুপ থাকবে বা দুটো আইডিয়া থাকবে, দুটো পার্টি থাকবে, এরকম কোনো কিছু হলে হচ্ছে আপনি ডিসকোর্স অ্যানালাইসিস এর হেল্প নেবেন। আচ্ছা, কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? মানে এই যে আমরা ন্যারেটিভ অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস, ডিসকোর্স অ্যানালাইসিস নিয়ে কথা বলছি। আচ্ছা, 3টা পর্যন্ত তো আমরা পড়লাম। পরের গুলো পড়ার আগে এই 3টা নিয়ে মানে কোন কোন জায়গায় আপনাদের কোয়েশ্চেন আছে বা মানে থাকে না অনেক সময় যে আমি ধরতে পারছি না বা এক্স্যাক্টলি এটা বলতে কি এটাই বোঝায় কিনা, অনেক সময় আপনারা একটু ক্লিয়ার হতে চান। সো কার কোন জায়গাটায় একটু সমস্যা হচ্ছে? আপু, ডিসকোর্স অ্যানালাইসিসটা আসলে কখন করা হয়? মানে কখন আমি বুঝবো যে আমার অপোজিট এরকম একটা টাইপের গ্রুপ দরকার যাদের কাছ থেকে আমি ডেটা কালেক্ট করতে পারবো? ওকে, গুড কোয়েশ্চেন। তারপর আর কারো কোনো কোয়েশ্চেন ডিসকোর্স অ্যানালাইসিস নিয়ে? আপু হচ্ছে যে মনে হচ্ছে বিষয় হচ্ছে যে সবকিছু মানে কনফিউজড মনে হচ্ছে, সবকিছু মানে বর্ণনামূলক। আমি যদি নিচ্ছি অপর পক্ষে, তো সে তো একটা হচ্ছে স্পিচ দিচ্ছে বা হচ্ছে একটা হচ্ছে তার তো কিছু থাকবে কথা বা লিখিত কিছু বিষয়। তো এগুলো সবকিছু মনে হচ্ছে ন্যারেটিভ হয়ে যাচ্ছে আমার কাছে, তাই মনে না, হচ্ছে কোয়ালিটেটিভ তো কনফিউজ। ন্যারেটিভই, কোয়ালিটেটিভ মানেই তো হচ্ছে ডেসক্রিপটিভ, বাট ডেসক্রিপশনেও তো পার্থক্য আছে। সেটাই আমরা বলছি যে আপনি কোন মানে পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ডেসক্রাইব করছেন, এইটা এটা জানতে হবে। সব কিছুই কিন্তু আমি ডেসক্রাইবই করব। কোয়ালিটেটিভ মানেই হচ্ছে আমি ডেসক্রাইব করব, বাট আপনি কোন প্যাটার্নে করছেন, কোন পয়েন্ট অফ ভিউ থেকে করছেন, হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, একটু আগে আপুটা প্রশ্ন করছিলেন যে আমি আপনার প্রশ্নটা এক্স্যাক্টলি কি ছিল?
যে আমি আপু কখন আমি বুঝবো, বলেছিলাম যে কিভাবে হ্যাঁ বুঝবো? ডিসকোর্স অ্যানালাইসিস আমি কখন বুঝবো যে করতে হবে, আর আচ্ছা অপোজিট একটা গ্রুপ আমি কিভাবে সেটা সিলেক্ট আচ্ছা করব। ওকে, দেখেন আমাদের ডেটা কালেকশন টুলস আর ডেটা অ্যানালাইসিস টুলস দুটো কিন্তু ভিন্ন জিনিস। ডেটা কালেকশন টুল আমরা তখন করি যখন আমরা কিন্তু জানি না যে আমাদের ডেটাটা আসলে কেমন হবে, আমাদের কাছে কি আছে। ডেটা কালেকশন যখন করি তখন আমরা একদম নিঃস্ব, অসহায়, আমরা কিছুই জানি না হোয়াটস গোয়িং অন, আমরা কিছুই জানি না আমরা আসলে আদৌ আমাদের ডিজায়ার্ড ডেটা পাবো কিনা আমাদের ডিজায়ার্ড ক্যান্ডিডেট থেকে। সো ওই সময়টাই কিন্তু আপনি অনেকটা মানে যেটা বললাম হেল্পলেস এর মতো থাকেন। এবং আমরা অনেক সময় হয়তো এটা অনেকে বুঝেই উঠতে পারে না যে আমার এই রিসার্চটার জন্য, আমার টপিক এইটার জন্য আমি আসলে কোন টুল ব্যবহার করে আমি ডাটাটা কালেক্ট করব। কারণ বাই এনি চান্স যদি তার ওই ডাটা কালেকশন টুলটা পারফেক্ট না হয়, সুইটেবল না হয়, সে কিন্তু ইনাফ বা পারফেক্ট ডেটা পাবে না। সো ডেটাই যদি না পায় সে আসলে রিসার্চ করবে কি দিয়ে? বাট ডেটা অ্যানালাইসিসের ব্যাপারটা কিন্তু পুরোপুরি ভিন্ন। আমি বলবো যখন আপনি ডেটা অ্যানালাইসিস করতে বসেছেন বা করবেন, এই পর্যায়ে আছেন, নাও ইউ আর ইন আ ভেরি স্ট্রং পজিশন কম্পারেটিভলি, এবং আপনি ওয়েল ইকুইপড। আমি এই কারণে বলছি যে আপনার কাছে এখন হাতিয়ার আছে। নাও ইউ হ্যাভ অল দ্য টুলস, নাও ইউ হ্যাভ অল দ্য ওয়েপন্স টু ফাইট অ্যাগেনস্ট ইন আ ব্যাটল ফিল্ড। সো আপনার এখন আর আপনি অসহায় না, আপনি এখন আর কিন্তু মানে একাকী, আমার হাতে কিছু নাই, কোনো ওয়েপন নাই, এরকম না। আপনার ডেটা আপনাকে গাইড করবে, যেটা আমি বারবার বলছি। আপনার ডেটার প্যাটার্ন কি, আপনার রিসার্চের, আপনি আসলে রিসার্চে কি দেখতে চান, আপনার আপনি কোন উপায়ে ডেটাটা কালেক্ট করেছিলেন, এই বিষয়গুলো আপনাকে, আপনি আসলে কোন অ্যানালাইসিসের দিকে যাবেন, এটাই আপনাকে গাইড করবে। আপনার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটা যদি ডিসকোর্স অ্যানালাইসিস করার মাধ্যমে ভালোভাবে ফুটে ওঠে আপনার টেক্সটটা, দেন আমরা ডিসকোর্স অ্যানালাইসিসে যাব। যদি আমার এখানে কন্টেন্ট অ্যানালাইসিস করলে ফুটে ওঠে, সেটা আমরা কন্টেন্ট অ্যানালাইসিসের দিকে যাব। সো ইটস অল অ্যাবাউট যে দ্য কাইন্ড অফ ডেটা ইউ হ্যাভ, আপনার কাছে কোন উপায়ে কালেকশন করা, কি ধরনের ডাটা আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টু নো যে আমরা কোন ডেটা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের কোন স্ট্র্যাটেজি আমরা ফলো করব, কোন উপায়ে আমরা অ্যানালাইসিসটা করব, এটা হচ্ছে আমাকে বলে দিবে। আর এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে বুঝবো? ওকে ফাইন, বুঝবো এইভাবেই, যেমন আপনি তো জানেনই আপনি রিসার্চে কি করতে চাচ্ছেন। আপনি যদি রিসার্চে প্যাটার্ন খুঁজেন যে আমি ডাউরির প্যাটার্ন দেখতে চাচ্ছি, আমি কার অ্যাক্সিডেন্টের প্যাটার্ন দেখতে চাচ্ছি, রোড অ্যাক্সিডেন্টের প্যাটার্ন দেখতে চাচ্ছি, দেন আপনি কন্টেন্ট অ্যানালাইসিস ফলো করবেন। সহজ হিসাব। আপু মানে হচ্ছে আমাকে অবজেক্টিভ গুলোর দিকে ফোকাস করতে হবে, মানে এক্স্যাক্টলি, আমার আপনার অবজেক্টিভটা রিসার্চের কি? অবজেক্টিভ, আপনার ডেটা কি আছে, সেটার উপর হচ্ছে আপনাকে দেখতে হবে। Okay. আপনার ডেটাগুলোই যদি এমন হয় যে এগুলো হচ্ছে স্টোরি বেসড, এগুলো হচ্ছে ন্যারেটিভ, টু মেনি এক্সটেন্ট এগুলো হচ্ছে ন্যারেটিভ, আপনি নানান মানুষের স্টোরি নিয়েছেন, তাদের কাছ থেকে অনেক ইনসাইটফুল কথাবার্তা পেয়েছেন, দেন আপনার কাছে যদি মনে হয় যে এগুলো, এখানে আমার কন্টেন্টের কিছু নাই, রাদার এখানে আমার স্টোরিগুলো বেশি ইম্পর্টেন্ট, সো এখানে আপনি তখন ন্যারেটিভ অ্যানালাইসিসের দিকে যাবেন। আর যদি এমন হয় যে আপনার যে কন্টেন্টটা, আপনার পুরো টপিকটায় আপনার দুটো পার্টিকুলার পার্টি আছে, আপনি দেখতেই চান যে পার্টি এ পার্টি বি এর বিষয়ে আসলে কিভাবে দেখে, বা পার্টি এ পার্টি বি কে কিভাবে নিচ্ছে, অথবা পার্টি এ অমুক অর্গানাইজেশন সম্পর্কে কি ভাবে, ঠিক আছে, এইরকম কিছু যদি আপনি দেখতে চান, তাহলে অটোমেটিকলি আপনার অ্যানালাইসিসটা, ডিসকোর্স অ্যানালাইসিসটার আপনার আর কোনো উপায় নেই। কারণ অনলি ডিসকোর্স অ্যানালাইসিসে আমরা এই জিনিসটা দেখি যে এই যে বলছে যে আমরা হচ্ছে একটা পার্টিকুলার কালচার, একটা সোসাইটি, একটা মানে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, একটা ডিসকোর্স মানে ডিসকোর্স অ্যানালাইসিসে আমরা মূলত এই জিনিসটাই দেখি যে অমুক গ্রুপ অমুক মানে পার্টিকুলার গ্রুপের ব্যাপারে কিভাবে বিষয়টা দেখছে বা তারা কি মনে করে। যেমন আর ডিসকোর্স অ্যানালাইসিসে এইটার সাথে সাথে এটাও গুরুত্বপূর্ণ যে আমার পার্টি দুইটা যাতে অ্যাজ ইউজুয়াল না হয়ে যায়। যেমন ধরেন বাংলাদেশ মহিলা পরিষদ, ওরা কি,
ওরা হচ্ছে ফিমেল অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, মানে ফেমিনিস্ট চিন্তাধারা থেকে শুরু করে ওরা হচ্ছে ফিমেল অ্যাক্টিভিস্ট। সো একটা মানে অর্গানাইজেশন যারা মূলত উইমেনদের রাইট নিয়ে কাজ করে, আপনি যদি ওদের ধরেন আপনি এরকম একটা কিছু দেখাতে চান যে বাংলাদেশের যে ফেমিনিস্ট অর্গানাইজেশন গুলো আছে, ফিমেল অ্যাক্টিভিস্ট যে অর্গানাইজেশন গুলো আছে, তারা হচ্ছে উইমেন রাইটকে কিভাবে দেখে, বা তারা হচ্ছে এই চাইল্ড ম্যারেজকে কিভাবে দেখছে, আপনি যদি এরকম কিছু দেখান, এটা কিন্তু ইট উইল অলসো কাম আন্ডার দ্য ডিসকোর্স অ্যানালাইসিস। বাট আমরা মূলত ডিসকোর্স অ্যানালাইসিসে আরেকটু মানে ভিভিড হতে হয় জিনিসগুলো। যেমন ধরেন এটা তো স্বাভাবিক যে বাংলাদেশ মহিলা পরিষদ আসলে চিলড্রেনদের রাইট নিয়েই কথা বলবে, ওরা হচ্ছে ফিমেলদের জব নিয়ে কথা বলবে, ওরা ফিমেলদের রাইট নিয়ে কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ধরেন ব্রতী যারা হচ্ছে ইলেকশন ভায়োলেন্স নিয়ে কাজ করে, আজকে তারা এই এই যে কোভিড এর কারণে অনেক চাইল্ড ম্যারেজ বেড়ে গেল, ওরা এই পার্সপেক্টিভটাকে কিভাবে দেখছে? অথবা ধরেন ইউনিভার্সিটি টিচার্স, গ্রুপ অফ টিচার্স, তারা বিষয়টাকে কিভাবে দেখছে, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা হচ্ছে এই যে চাইল্ড ম্যারেজ হয়ে গেল বা ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেল মানে ইয়েতে, তারা বিষয়টাকে কিভাবে দেখছে? অথবা ধরেন ডক্টরস, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে? সরাসরি কিন্তু ডাক্তাররা চাইল্ড ম্যারেজ বা এইসব ব্যাপারের সাথে সরাসরি রিলেটেড না, তারা এই ফিল্ডে কাজ করেন না। সো এই যে একটা ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের ওপিনিয়ন, একটা ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের ইনসাইট আপনি দেখছেন, এইটা হচ্ছে ডিসকোর্স। মানে এমন একটা গ্রুপকে সিলেক্ট করতে হবে যাদের ওই কনসেপ্ট সম্পর্কে খুব লিমিটেড নলেজ আছে, মানে হ্যাঁ এরকম। ঠিক লিমিটেড না, মানে হচ্ছে মানে লিমিটেড নলেজও থাকতে পারে, ইনাফ নলেজও থাকতে পারে, সেটা ব্যাপার না, কিন্তু মানে ইউজুয়ালি তারা আসলে এই ফিল্ডে কথা বলে না বা এই ফিল্ডে কাজ করে না এরকম। তবে এটা সব বুঝতে সময় পারছি। যে এমন হয় এমনটাও না। যেমন ধরেন এটাও ডিসকোর্স অ্যানালাইসিসে আসবে যদি বাংলাদেশ মহিলা পরিষদ লাইক চাইল্ড ম্যারেজ নিয়ে কথা বলে, ইট উইল অলসো কাম আন্ডার দ্য ডিসকোর্স অ্যানালাইসিস। বাট আমি আপনাকে দুটো বিষয় আর কি বললাম, মানে আপনাদের দুটো বিষয়ই ক্লিয়ার করলাম জি যে আপু, বুঝতে এটাও হয় পারছি। এটাও হয়। বাট যে জায়গাটা আর কি একটু ঝামেলা আছে সেটা ভালো মতো বুঝিয়ে বললাম। So you can see that by using discourse analysis, you can identify how culture, society, history or power dynamics have an effect on the way concepts are spoken. So এই যে পাওয়ার ডাইনামিক্স নিয়ে বা কোনো একটা হিস্ট্রি নিয়ে, কোনো একটা কালচার নিয়ে, কোনো একটা প্র্যাকটিস নিয়ে, কোনো একটা ইভেন্ট নিয়ে যে অন্য একটা গ্রুপের কনসেপ্টটা কি, এটা আপনারা বলছেন, এটা নিয়ে আপনি কাজ করছেন, এই জায়গাটাই হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের কাজ। আপনি যদি এরকম কোনো কাজ করেন, দেন আপনি ডিসকোর্স অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আপনার ডেটাটা হচ্ছে অ্যানালাইজ করবেন। ওকে, নাও come to another strategy to analyze the qualitative data, সেটা হচ্ছে থিমেটিক অ্যানালাইসিস। ভেরি ইজি। ধরেন আমার খুব রিসেন্ট একটা এক্সাম্পল দেই, আমার একটা কাজ যেটা থিমেটিক অ্যানালাইসিসে করেছিলাম কোয়ালিটেটিভ ডেটার, সেটা হচ্ছে ধরেন আমি এই যে জেনেভা ক্যাম্পে যারা থাকে হচ্ছে বিহারি চিলড্রেনদের এডুকেশন নিয়ে কাজ করেছিলাম। সো বিহারি চিলড্রেনদের এডুকেশন নিয়ে যখন কাজ করেছি, ওখানে ধরেন আমি মূলত বিহারি চিলড্রেনদের এডুকেশনের অবস্থা এবং এই এডুকেশন রিসিভ করার ক্ষেত্রে তাদের হার্ডেলস গুলো কি কি, ব্যারিয়ার্স গুলো কি কি, সেগুলো নিয়ে আমার একটা স্টাডি ছিল। এখন ধরেন এই যে কত ধরনের ব্যারিয়ার্স, হ্যাঁ, তারা তো আর যারা আমরা তো ধরেন তাদের বাবা মায়ের সাথে কথা বলেছি, বাচ্চাদের সাথে কথা বলেছি, মানে গার্ডিয়ানস, প্যারেন্টস, তাদের সাথে কথা বলেছি, স্কুলের টিচারদের সাথে কথা বলেছি, মানে নানান গ্রুপ অফ পিপলের সাথে কথা বলেছি, কারো কারোর সাথে কথা বলেছি অ্যানোনিমাস। সো এখন তারা তো নিশ্চয়ই আমাকে গুছিয়ে উত্তর দিবে না যে হ্যাঁ আমাদের অনেক রকমের ব্যারিয়ার আছে, সামাজিক ব্যারিয়ার হচ্ছে এগুলো এগুলো, অর্থনৈতিক ব্যারিয়ার হচ্ছে এগুলো এগুলো, ধর্মীয় ব্যারিয়ার হচ্ছে এগুলো এগুলো। তারা নিশ্চয়ই আমাদেরকে এইভাবে উত্তর দেয়নি, তারা আমাদেরকে লাগাধরা বলে গেছে যে হ্যাঁ এখানে তো আসলে মানে আছে না, আমাদের মেয়েদেরকে তো এত পড়া লাভ কি, ইসলাম তো বলছে মানে যেহেতু ওরা মানে মুসলিম। সো এবং সবচেয়ে মজার মানে কষ্টের ব্যাপার হচ্ছে যে তারা আসলে মানে ইগনোরেন্ট মুসলিম,
তাদের আসলে ইসলামের আইডিয়াই তাদের মধ্যে নাই। ইসলাম কেন, তাদের আসলে কোনো বিষয়ে জাগতিক কোনো মানে ওইরকম ভালো কোনো আইডিয়াই তাদেরকে নাই, তাদেরকে ওইরকম ফ্যাসিলিটি দেওয়া হয় না। সো তারা মনে করে যে না, মেয়েদেরকে পড়ায় কি লাভ, এমনিও তো হচ্ছে ঘর সংসার করবে, অমনিও ঘর সংসার করবে। তো তারা হচ্ছে তাদের মেয়ে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে পড়ার ব্যাপারে একদমই অতটা তারা এনকারেজড না। এখন তারা এই যে একটা কারণ বললো, এটা কিন্তু আপনার রিলিজিয়াস ব্যারিয়ারের আন্ডারে আসে। এই যে থিমগুলো তৈরি করা, যে কোন প্রবলেমটা আসলে সোশ্যাল, কোন প্রবলেম, কোন ব্যারিয়ারটা আসবে সোশ্যাল ক্যাটাগরিতে, কোন ব্যারিয়ারটা আসবে ইকোনমিক ক্যাটাগরিতে, কোন ব্যারিয়ারটা আসবে এনভায়রনমেন্টের ক্যাটাগরিতে। ধরেন আপনি বাবা মায়েদের সাথে কথা বলে এক ধরনের ব্যারিয়ারের আইডিয়া পেলেন, আবার বাচ্চাদের সাথে যখন কথা বলবেন তখন দেখবেন আরেক ধরনের ব্যারিয়ার। সে বলতেছে যে সে পড়ার তার পরিবেশ নাই, সে বলে যে আমরা একটা ঘরে থাকি, আমাদের ঘরে মেম্বার হচ্ছে 9 জন, আমি মাটিতে বসে পড়ি, আমার পড়ার জন্য কোনো চেয়ার টেবিল নাই। তারপরে হচ্ছে তারা বলেছে যে তারা যখন সন্ধ্যাবেলা পড়তে বসে ওই মানে ইয়েতে তার ঘরটা, তাদের যে বাসাটা সেটা হচ্ছে একটা হোটেলের সাথে, তো ওই হোটেলে হচ্ছে গান বাজে। তো সে কখনোই পড়তে পারে না, এবং এটা রেগুলার গান বাজে, সেই সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত হচ্ছে ওখানে গান বাজে, এবং মানুষের তো কথা এগুলোর মধ্যে পড়তে পারে না। কেউ বলছে যে তার হচ্ছে যে পাবলিক ল্যাট্রিন থাকে না, মানে অনেকগুলো পাবলিক টয়লেট যে একটা ইয়ে ওরকম, ওগুলোর সাথে হচ্ছে তার ঘর, তাদের রুমটা, তারা হচ্ছে টোটাল 12 জন মানুষ, তাদের হচ্ছে মাত্র ছোট ছোট 2টা রুম, পড়ার কোনো জায়গা নাই, পরিবেশ নাই, আর ওখান থেকে হচ্ছে প্রচুর মানে একটা ব্যাড স্মেল আসে। সো এই যে নানান ধরনের তারা প্রতিবন্ধকতার কথা বলছে, স্টুডেন্টরা এক ধরনের প্রতিবন্ধকতার কথা বলছে, বাবা মায়েরা বলছে, টিচাররা বলছে যে ইনাফ ফান্ডিং নাই, স্টুডেন্টদের পড়াশোনার আগ্রহ নাই, বাবা মায়েদের পড়াশোনার আগ্রহ নাই, আমরা যে পড়াবো আমাদের স্যালারি হয় না, তারপরে হচ্ছে পড়ানোর জায়গা নাই, পরিবেশ নাই, ইনাফ মানে ফান্ড নাই, তারপরে হচ্ছে স্কুল নাই, ভালো স্কুল নাই, কোনো কাঠামো নাই, আমাদেরকে গাইড করার মতো কেউ নাই, নানান ধরনের। তো এই যে এক একজনের ব্যারিয়ারের এরিয়াটা এক এক রকম, এক একজনের ব্যারিয়ারের প্যাটার্ন এক এক রকম, এবং এক এক ব্যারিয়ার এক এক থিমের আন্ডারে আসে। ধরেন প্যারেন্টসরাও কিছু ব্যারিয়ারের কথা বলছে, চিলড্রেনরাও কিছু ব্যারিয়ারের কথা বলছে, আবার টিচাররাও কিছু ব্যারিয়ারের কথা বলছে। তাদের ব্যারিয়ারের মধ্যে কিন্তু কিছু ব্যারিয়ার কমন ছিল, যেগুলো হচ্ছে সোশ্যাল ক্যাটাগরিতে পড়ে। এই যে আপনি থিম ওয়াইজ আপনি অ্যানালাইসিস করলেন, আপনি তো ডেটাগুলো পেয়েছেন খুবই মানে সেগ্রিগেটেড ওয়েতে, খুব ছিন্ন বিচ্ছিন্ন মানে অবস্থা, এগুলো মানে এদিক সেদিক ছড়ানো ছিটানো, হ্যাঁ, এটার সাথে ওটা, ওটার সাথে এটা মার্চ করা। সো এই যে আপনি যখন শুনছেন, আপনি বারবার তাদের সাথে কথা বলছেন, শুনছেন, রেকর্ড করে নিয়ে আসছেন অথবা লিখে নিয়ে আসছেন, আপনি বারবার চিন্তা করে আপনি যে একটা থিম আইডেন্টিফাই করবেন, ওই টেক্সটগুলোর মধ্যে আপনার প্রাপ্ত ডাটা থেকে আপনি থিম আইডেন্টিফাই করবেন, এবং ওই থিমের আন্ডারে হচ্ছে আপনি এই ডাটাগুলোকে ফেলবেন। যে ওকে, আপনি ধরেন 6টা ব্রড থিম আইডেন্টিফাই করলেন, যে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল, হেলথ, তারপরে হচ্ছে আপনার ধরেন স্ট্রাকচারাল। সো এরকম আপনি ধরেন 5টা 6টা থিম বের করলেন, তারপরে কোন থিমের আন্ডারে কোন গ্রুপ অফ পিপল এরা হচ্ছে কোন কোন ধরনের সমস্যা ফেস করে, সেগুলো আপনি হচ্ছে তখন অ্যানালাইসিসে সুন্দর করে করে পয়েন্ট করে করে লিখলেন। সো এগুলোকে বলে হচ্ছে, এভাবে কাজ করাটাকে হচ্ছে থিম অ্যানালাইসিস, থিমেটিক অ্যানালাইসিস বলে। যে কোনো বিষয়ে হচ্ছে কারো এক্সপেরিয়েন্স, ভিউস, ওপিনিয়ন্স, এগুলো আসলে এক্সপেরিয়েন্স, ভিউস, ওপিনিয়ন্স কথাগুলো বারবার রিপিট হয় এই কারণে যে আমরা আসলে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে মূলত দেখি এগুলো, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আপনি আপনার ডাটাটাকে কিভাবে ডিল করছেন ডাটাটার সাথে, এটা হচ্ছে অ্যানালাইসিসের মেইন জায়গা। থিমেটিক অ্যানালাইসিসটা কি ক্লিয়ার সবার কাছে? এটা খুবই ইজিয়ার আমার মনে হয়, বুঝতে পারছেন। না বুঝলে প্লিজ একটু বলেন। ওকে, গ্রাউন্ডেড থিওরি এটা খুবই মজার। সেটা হচ্ছে আমরা যখন মানে কোনো নতুন থিওরি প্রপোজ করি, হ্যাঁ, ধরেন আপনি আপনার রিসার্চের মাধ্যমে আপনি এমন যে ডাটা পেলেন, যেই ডাটার মাধ্যমে আপনি হচ্ছে নতুন একটা কিছু প্রপোজ করলেন, যে আগের যে থিওরি আছে এক্সিস্টিং কোনো থিওরির উপর ভিত্তি না করে, এক্সিস্টিং যে থিওরি আছে সেগুলোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি যদি নতুন একটা থিওরির গ্রাউন্ড দেন, ওটাকে বলছে গ্রাউন্ডেড থিওরি। মানে আপনি নতুন একটা
মানে অ্যানালজি আপনি এস্টাবলিশ করলেন, নতুন একটা কোরিলেশন এস্টাবলিশ করলেন, নতুন একটা হাইপোথেসিস আপনি টেস্ট করে আপনি পেলেন এবং নতুন একটা কিছু আপনি এস্টাবলিশ করলেন, নতুন একটা কোরিলেশন এস্টাবলিশ করলেন, এগুলোকে বলছে গ্রাউন্ডেড থিওরি। যে আপনার হচ্ছে এটা খুবই কমনলি ইউজড এবং যেমন ধরি আমরা for example you could try to develop a theory about what factors influence students to watch a YouTube video about qualitative analysis. ধরেন আপনি জানতে চান যে আসলে স্টুডেন্টদেরকে হচ্ছে স্টুডেন্টরা কেন ইউটিউব ভিডিওর প্রতি এতটা ইনফ্লুয়েন্সড বা কেন তারা এরকম পছন্দ করে, আপনি একটা ফ্যাক্টর ফাইন্ড আউট করলেন যে এটাতে হচ্ছে এক্সেস ভালো, বা 2 নম্বর আরেকটা ধরেন আপনি মানে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হয়তো আপনি ফাইন্ড আউট করলেন যে এক্সেস বিষয় না, অনেক মানে রিটেন অনেক ডকুমেন্টসেও তো এক্সেস থাকে, কিন্তু এখানে এক্সেস করলেন ধরে এক্সেসের থেকেও বড় বিষয় হচ্ছে যে মানে প্রেজেন্টেশন, ইউটিউব ভিডিওগুলো যতটা ওয়েল ফার্নিশড হয়, যতটা ওয়েল অ্যাকোমোডেটেড হয় এবং আপনার এখানে পড়তে হচ্ছে না, আপনি এখানে শুনছেন, মানে ইটস বিং প্রেজেন্টেড বিফোর ইওর আইস, সো আপনার এখানে কষ্ট করে পড়তে হচ্ছে না। এই কারণে আমরা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনকে বেশি আমরা মানে এটা বেশি ক্যাচি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা। এবং আপনি একটা টেক্সট পড়ার থেকে আপনি একটা উপন্যাস পড়লে আপনার কাছে যতটুকু মনে না থাকবে, সেম উপন্যাসের যদি আপনি মুভি দেখেন আপনার কাছে ওই উপন্যাসের সবকিছু বেশি ডায়লগ আপনার মনে থাকবে ওইভাবে। এটা একটা ব্যাখ্যা, আবার এমন ব্যাখ্যাও আছে যে না আপনি যদি মনোযোগ সহকারে একটা নোভেল পড়েন সেটাই আপনার জন্য বেশি ইফেক্টিভ। ইট ডিপেন্ডস ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। কিন্তু মোটা দাগে যদি আমি বলতে চাই, আপনার কাছে যে কোনো কিছু, আপনার একটা থিওরি, একটা কনসেপ্ট, একটা স্টোরি, একটা ঘটনা বা যে কোনো কিছু আপনার সামনে যদি টেক্সচুয়াল আকারে উপস্থাপন করা হয়, সেটার থেকে বেশি ক্যাচি হচ্ছে আপনার কাছে যদি ভিজুয়াল কোনো কিছু আপনার সামনে উপস্থাপন করা হয়। সো আপনি ধরেন এরকম একটা অ্যানালাইসিস করলেন, মানে খুঁজে পেলেন যে হচ্ছে স্টুডেন্টরা কেন ইউটিউব ভিডিওর প্রতি বেশি ইনফ্লুয়েন্সড হয়, মানে যে কোনো পড়াশোনার টপিকে তারা ইউটিউব ভিডিওগুলো বেশি পছন্দ করে। এটার কারণ হচ্ছে যে ভিজুয়ালাইজেশন, মানে এটা প্রেজেন্টেশন, দ্য ওয়ে ইটস বিন প্রেজেন্টেড বিফোর দ্য অডিয়েন্স। তো এখন ধরেন আপনি এখানে একটা অ্যানালাইসিস বা কোরিলেশন তৈরি করলেন যে এই কারণে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা এটার জন্য বেশি ইয়ে হয়। এই যে একটা নতুন অ্যানালাইসিস তৈরি করলেন বা নতুন একটা আলোচনা দিলেন, নতুন একটা থিওরি প্রোভাইড করলেন বা নতুন একটা কনসেপ্ট দিলেন, এগুলোকে বলছে গ্রাউন্ডেড থিওরি। মানে গ্রাউন্ডেড থিওরি মূলত ডিল করে বা এমন ডেটা নিয়ে বা এমন টপিক নিয়ে এমন ভাবে আপনি অ্যানালাইসিস করছেন আপনার ডেটাটা, যে ডেটাটা নতুন কিছু দেয়, নতুন একটা জ্ঞানের জগতে মানে নতুন একটা কিছুর অ্যাডিশন করে গ্রাউন্ডেড থিওরির মাধ্যমে। সো আমাদের রিসার্চে কিন্তু প্রাপ্ত আমরা অনেক কিছু পাই, অনেক নতুন নতুন জিনিস পাই। সো ওই ধরনের যে রিসার্চ গুলো থাকে, যেগুলো আসলে পুরনো বিষয়ের উপরে ঝালাই না করে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলে, নতুন কোনো কিছু ফাইন্ড আউট করে নিয়ে আসে, নতুন কোনো একটা কনসেপ্ট থ্রো করে, নতুন কোনো একটা কোরিলেশন এস্টাবলিশ করে, এরকম কিছুকে আমরা গ্রাউন্ডেড থিওরি অ্যানালাইসিস বলছি আর কি। যে আমরা উই আর প্রপোজিং সামথিং নিউ এবং ইললজিক্যাল কিছু বললে হবে না, যেটা ডাটা দিয়ে প্রুভেন, যে ডাটা দিয়ে এস্টাবলিশড, এরকম কিছু বলতে হবে। আচ্ছা, যেমন গ্রাউন্ডেড থিওরি যে বলছে যে ব্রিঙ্গিং প্রিকনসিভড আইডিয়াস ইনটু ইওর গ্রাউন্ডেড অ্যানালাইসিস, নো ইটস নট গ্রাউন্ডেড থিওরি। গ্রাউন্ডেড থিওরি হচ্ছে লেটিং দ্য ডাটা স্পিক ফর ইটসেলফ, যে ডাটাকে বলতে দাও, ডাটাকে নিজের সম্পর্কে বলতে দাও, মানে ডেটাটা হচ্ছে তার নিজের সম্পর্কে বলছে, মানে ইটস সামথিং, ইট ইজ রিভিলিং সামথিং নিউ। সো এরকম কিছু আসলে গ্রাউন্ডেড থিওরি বোঝায়। আর ইন্টারপ্রেটেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস বলতে বা আইপিএ বলতে খুবই মজার এটা। সেটা হচ্ছে আমরা অনেক বই দেখি না, বই পড়ি, যে ওখানে আসলে যেমন আমি একদম কোর্সের শুরুতে একটা বইয়ের কথা বলেছিলাম, স্ট্যাটিস অ্যান্ড ক্যালিভাস, ওনার বইয়ের কথা। উনি লিখেছিলেন দ্য লজিক অফ ভায়োলেন্স অফ সিভিল ওয়ার, যে সিভিল ওয়ারের সিভিল ওয়ার যে ভায়োলেন্সটা হয় সেটার অ্যাকচুয়াল লজিক গুলো কি সেটা উনি তুলে ধরেছিলেন বইতে। সো ওখানে কিন্তু রিসার্চার তার নিজের ওন এক্সপেরিয়েন্সেস গুলো শেয়ার করেছিলেন, বিকজ ওই পার্টিকুলার এরিয়াতে যখন সিভিল ওয়ার হচ্ছিল, মানে উনি যেই এরিয়া সিভিল ওয়ার নিয়ে এখানে বইটা লিখেছেন,
the author or the writer or the researcher was himself presented there at that time, at that particular time. এবং মজার ব্যাপার হচ্ছে যে যতদিন সিভিল ওয়ার চলেছে ওই ভদ্রলোক ওখানেই মানে গুটি মেরে বসেছিলেন। হ্যাঁ, উনি দেখেছেন, উনি স্বচক্ষে মানে উনি এক্সপ্লোর করতে চেয়েছিলেন যে এক্স্যাক্টলি সিভিল ওয়ারে মানুষের বিহেভিয়ার কেমন থাকে, কি হয় না হয়। হ্যাঁ, এবং ওখানে কিন্তু ওনার লাইফ রিস্কও ছিল। এন্ড বেসড অন দ্য এক্সপেরিয়েন্সেস হি রোট এ বুক। এটা অ্যাকচুয়ালি বই না, এটা মূলত একটা রিসার্চ, একটা মানে থিসিস তার, বাট একটা গবেষণা, একটা থিসিস, ওটাকে পরবর্তীতে আরেকটু মডিফাই করে পরে বই আকারে এটা বের হয়েছে যাতে সবার জন্য অ্যাক্সেসিবল হয়। সো আইপিএ হচ্ছে যে ইন্টারপ্রেটেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস বলতে এখানে যে কোনো একটা বিষয়, ধরেন এমন একটা এক্সপেরিয়েন্স যেটা আপনি গো থ্রু করেছেন, একটা মানে এমন একটা এক্সপেরিয়েন্স যেটা স্বাভাবিকভাবে ইউজুয়ালি অন্যান্য মানুষদের হয় না। যেমন ধরেন আপনি রিফিউজি ক্যাম্পে, আপনি একজন রিফিউজি, হ্যাঁ, রিফিউজি হওয়ার যে দুর্ভাগ্য এটা কিন্তু সবার হয় না। তো এই যে আপনার একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে চলে আসা, লুকিয়ে চলে আসা, জীবনের একটা ভয় ছিল, একটা প্রেশার ছিল, পলিটিক্যাল প্রেশার, আপনি চোখের সামনে কত মানুষকে মরে যেতে দেখেছেন, চোখের সামনে কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, কত মানুষ হারিয়ে গেছে, কত মানুষ ভেসে গেছে। এই যে আপনার একটা এক্সপেরিয়েন্স, এই যে পার্সোনাল এক্সপেরিয়েন্সের জায়গাটা থেকে আপনি যদি কোনো একটা আর্টিকেল লেখেন, কোন একটা রিসার্চ আপনি করেন, এবং এই ধরনের এক্সপেরিয়েন্স যখন আপনি মানে তুলে ধরবেন, ওটাকে বলছি আমরা ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। লাইক রাইটারের একান্তই মানে এটা মূলত একদম খুব সাবজেক্ট সেন্টার্ড, মানে যিনি সাবজেক্ট, যিনি বলছেন, the person is describing the matter, এরকম কিছুকে হচ্ছে আমরা এই ইন্টারপ্রেটেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস বলছি। একটা ফেনোমেনা সে ইন্টারপ্রেট করছে ইন হিজ ওন, উইথ হিজ ওন এক্সপেরিয়েন্স, এবং ওই এক্সপেরিয়েন্সটা তাকে নিজেকেই করতে হবে, মানে সে করেছে এরকম কিছু। সো ফর, অথবা ধরেন আপনি কোন একটা ক্রাইম করেছিলেন, আপনি জেল ঘুরে এসেছেন, হ্যাঁ, দেখে এসেছেন সেখানে আপনার ছোট্ট ক্রাইমের জন্য আপনাকে কিভাবে বড় বড় পানিশমেন্ট দেওয়া হয়েছে, বা আপনার প্রতি ভুল জাজমেন্ট হয়েছে। অথবা ধরেন আপনি আসলে ক্রিমিনাল না, আপনার এলাকার অন্য একজন ক্রিমিনাল, আপনি প্রতিবেশী, ভুলে আপনাদের নাম একই, পুলিশ এসে ভুলে আপনাকে ধরে নিয়ে গেছে। আপনার হয়তো সামনে এইচএসসি পরীক্ষা ছিল বা অনার্স ফাইনাল পরীক্ষা ছিল, তারা তো কোনো কিছু মানে নাই, আপনার নামও শাকিল, ওই ছেলের নামও শাকিল, ধরে নিয়ে গেছে, আপনাকে রিমাইন্ডে দিছে, মাইটার খাওয়ার পর 2 মাস পরে বা 20 দিন পরে হয়তো দেখছে যে ওকে ঠিক আছে, এটা তো সেই শাকিল না, দেন আপনাকে ছেড়ে দিছে, ঠিক আছে। এই যে আপনার একটা হিলারিয়াস এক্সপেরিয়েন্স, এগুলোর উপর ভিত্তি করে, অথবা আপনি কোনোদিন কার অ্যাক্সিডেন্ট করেছিলেন, মানে যে কোনো রকম, ইট ক্যান বি আ ভেরি পজিটিভ এক্সপেরিয়েন্স, ইট ক্যান বি আ ভেরি নেগেটিভ এক্সপেরিয়েন্স, ইট ক্যান বি ভেরি ইন্সপায়ারিং স্টোরিজ। আমরা ওই যে অনেক সময় অনেক ভালো ভালো বই দেখি যে ইউ ক্যান উইন, তারপর হচ্ছে আরো অনেক অনেক বই আছে মোটিভেশনাল যে বইগুলো, লেখকরা তাদের নিজেদের একান্ত অনুভূতিগুলো, তাদের চ্যালেঞ্জিং টাইম গুলো তারা তুলে ধরেন। সো ইট ক্যান বি ভেরি টেরিবল এক্সপেরিয়েন্স, ইট ক্যান বি ভেরি ইন্সপায়ারিং অর মোটিভেশনাল এক্সপেরিয়েন্স, সো এনিথিং। অথবা ধরেন কোন একটা মেয়ের হয়তো তার কিছু মানে ফিজিক্যাল প্রবলেম ছিল, গাইনোকোলজিক্যাল প্রবলেম ছিল, ডক্টর হয়তো তাকে অ্যানাউন্স করে দিয়েছে যে শি কান্ট বি আ মাদার এনিমোর। সো তারপরেও হয়তো কোনো এক সময় কোনোভাবে সে মাদার হলো, হ্যাঁ, দেন তার যে এক্সপেরিয়েন্স, অনুভূতি, তার মাতৃত্ববোধের তার যে একটা অনুভূতি, সেটা নিয়ে তিনি হয়তো লিখেছেন। যে এরকম যে এনিথিং, এনি কাইন্ড অফ এক্সপেরিয়েন্স হতে পারে, যে কোনো কিছু। তবে এমন কোনো ঘটনা, এমন কোনো এক্সপেরিয়েন্স যেটা ইউজুয়ালি হয়তো ইউজুয়াল পিপল যেটাতে গো থ্রু করে না, যেটা যেই প্রসেসের মধ্য দিয়ে তারা যায় না ইউজুয়াল পিপলরা, কমন পিপলরা। সো এমন কিছু এক্সপেরিয়েন্স যেগুলো তুলনামূলক রেয়ার, কম্পারেটিভলি রেয়ার, এমন কিছু যেগুলো হচ্ছে শিক্ষণীয়, এমন কিছু হচ্ছে যেটার মধ্যে কিছু ইনসাইটস আছে। তো এই ধরনের ইয়ের উপর ভিত্তি করে, ডেটার উপর ভিত্তি করে যে অ্যানালাইসিসটা হয়, এইভাবে যে তুলে ধরে, যেটা সাবজেক্ট সেন্টার্ড, একটা সাবজেক্ট ওরিয়েন্টেড একটা অ্যানালাইসিস থাকে, এটাকে বলে ইন্টারপ্রেটেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা,
এখানে আসলে থিমেটিক আর কন্টেন্ট অ্যানালাইসিস এর মধ্যে যে কিছু অ্যানালাইসিস প্রসেস বা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিক থেকে একটু পার্থক্য আছে সেই বিষয়টা বোঝানো হয়েছে। এখন আমরা বলছে যে এক্স্যাক্টলি হাউ টু চুজ দ্য রাইট অ্যানালাইসিস মেথড, এটা নিয়ে আমরা অলরেডি বলেছি যে আমি এক্স্যাক্টলি আমার কোন অ্যানালাইসিস মেথডটা আমি চুজ করব এটা ডিপেন্ড করে হচ্ছে লার্জলি ডিপেন্ড করে আমার রিসার্চের এইম কি, অবজেক্টিভ কি, কোয়েশ্চেন কি, এবং আমার কাছে প্রাপ্ত ডেটা কি আছে। সো এটা হচ্ছে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ যে আমার রিসার্চের এইম কি, আমার রিসার্চের অবজেক্টিভ কি, এটা হচ্ছে আমাকে গাইড করবে যে আমি কি কালচারাল কনটেক্সট নিয়ে কাজ করছি, দেন আমি হচ্ছে তাহলে ন্যারেটিভ অ্যানালাইসিসে যাই, বা আমি হচ্ছে এই বিষয়টা নিয়ে এক্সপ্লেন কাজ করছি, সো আমি তাহলে হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিসের দিকে যাই। এগুলো হচ্ছে আমাকে মানে করবে, গাইড করবে। So simply QDA methods বা qualitative data analysis method, content analysis বলতে exactly কি বোঝায় এক লাইনে এখানে আমি লিখে দিয়েছি। Content analysis হচ্ছে straightforward method that blends a little bit of quant into a primarily qualitative analysis. কারণ কন্টেন্ট অ্যানালাইসিসে যেহেতু এখানে কোডিং এর একটা ব্যাপার থাকে, সো এখানে তখন কোয়ান্টিটেটিভ বিষয়টা একটু আসে। ন্যারেটিভ হচ্ছে যে ইট ইজ অ্যাবাউট অ্যানালাইজিং হাউ স্টোরিজ আর টোল্ড। Discourse analysis হচ্ছে it is about analyzing conversation and interactions of two particular groups. Thematic হচ্ছে identifying themes and patterns. Grounded theory হচ্ছে যে ডাটাকে কিছু বলতে দেবে না, ডাটা নিজে হচ্ছে কিছু একটা স্ট্যাবলিশ করবে, not depending on the already existing theory, rather হচ্ছে it will tell something new, it will reveal something different discourses. দেন আইপিএ হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং পিপলস ইউনিক এক্সপেরিয়েন্সেস অফ আ ফেনোমেনন। আচ্ছা, একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আইপিএ তে ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিস। এখানে সব সময় যে যিনি অথার তারই একান্ত এক্সপেরিয়েন্সের কথা তুলে ধরবে, ব্যাপারটা এরকম না। ফর এক্সাম্পল, ইউ মিট an individual that who went through this process, who went through such a terrible experience, এরকম যদি হয়, দেন তার কাছে সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে তার কথা সমস্তটা শুনে দেন আপনি যদি কোনো একটা রিসার্চ করেন বা একটা অ্যানালাইটিক্যাল কিছু লেখেন, একটা বই লিখলেন, একটা রিসার্চ আর্টিকেল লিখলেন, সো ওটা হচ্ছে ইন্টারপ্রেটিভ ফেনোমেনোলজিক্যাল অ্যানালাইসিসের অন্তর্ভুক্ত হবে। মানে সবসময় যে রাইটারের শুধু ওন এক্সপেরিয়েন্স বোঝাচ্ছে এরকম না, এমন কিছু পিপলদের নেওয়া। তবে এই ক্ষেত্রে কিন্তু আমার আমি যাদের কাছ থেকে ডেটাটা নিচ্ছি এরকম সংখ্যাটা খুব কম হয়। ফর এক্সাম্পল, আপনি হয়তো বেশি না, হয়তো 2 থেকে 3 জন মানুষের সাথে কথা বললেন যাদের এরকম এক্সপেরিয়েন্স আছে, অথবা একজনের স্টোরি দিয়েও হতে পারে, 2-3 জনেরটাও হতে পারে। এটা আমরা ফোকাস গ্রুপে যেমন করি যে 6 থেকে 8 জন 12 জন, ওরকম বড় অ্যামাউন্টের পিপল নিয়ে আসলে এটা হয় না, এটা খুবই ছোট অ্যামাউন্টের ফোকাস গ্রুপ নিয়ে হয়। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আপু, একাধিক ডাটা অ্যানালিসিস কি ইউজ করা যাবে, একাধিক মেথড একসাথে? একাধিক অ্যাপ্রোচ ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, আপনার ডেটার প্যাটার্নের উপরে ভিত্তি করে। যদি আপনার ডেটার কিছু অংশ থাকে যে ওটা কন্টেন্ট অ্যানালাইসিস করে দেন আপনি থিমেটিক অ্যানালাইসিস আসতেছেন, হ্যাঁ এটাও করা যাবে, অসুবিধা হবে না। ইট ডিপেন্ডস অন ইউর ডেটা, তবে একাধিক অ্যাপ্রোচ গ্রহণযোগ্য। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আপু, আইপিএ তে যেটা হচ্ছে ইন্টারপার্সোনাল, ওখানে হচ্ছে তাহলে আমার ডাটার বা হচ্ছে আমি যাদের থেকে নিচ্ছি 2 থেকে 3 জন ব্যক্তি হতে পারে, বা হচ্ছে টা থেকে 3টে হচ্ছে সোর্স হতে পারে, এরকমই হতে পারে তাই না? অনেক হ্যাঁ, বেশি যে এরকম হতে পারে। ধরেন একই এক্সপেরিয়েন্স, হ্যাঁ রিফিউজি ক্যাম্পের এক্সপেরিয়েন্স, বা সে রিফিউজি হয়ে এক দেশ থেকে আরেক দেশে আসলো, এরকম 3 জনের গল্প। এখন রিফিউজি হয়ে আসলে যে সবার গল্পই খুব প্যাথেটিক হবে এমনও না। সবাই যে খুব হিলারিয়াস কোনো মোমেন্ট পার করে আসছে, খুব টেরিবল এক্সপেরিয়েন্স তারা গ্যাদার করেছে এমনটা না। ধরেন এদের মধ্য থেকে যিনি একটু ওয়াইজ, তার ওখানে গোছালো একটা চাকরি ছিল, একটা সংসার ছিল,
তার মানে ওয়েল টু ডু একটা লাইফ সে লিড করতো। সো এই যে তার চলে আসা সবকিছু, এখানে এসে সে ভিখারির মতো থাকছে, এই যে তার একটা তার ট্রমা, সে যে ট্রমাটাইজড হয়ে গেল এবং সে দেখেছে তার চোখের সামনে তার বানানো ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তার তার বাবা হয়তো পুড়ে মারা গেছে তার চোখের সামনে, সে কিছু করতে পারেনি। ওদের তো হচ্ছে রাখাইনদের মানে ওই স্টেটে তো হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছিল না, মানে অনেক মানুষ তো পুড়ে মারাও গেছে। সো এই যে কিছু মানে একটু এক্সেপশনাল এক্সট্রাঅর্ডিনারি যে এক্সপেরিয়েন্সেস গুলো, ধরেন এই ধরনের রিফিউজি ক্যাম্পের এক্সপেরিয়েন্স বা রিফিউজি হয়ে আসা, রিফিউজি নেওয়ার একটা স্টেটে, সো এই যে ট্রানজিশনটা বা এই যে এক্সপেরিয়েন্সটা, ধরেন এরকম আপনি দুজন তিনজন যাদের এই ধরনের হিলারিয়াস এক্সপেরিয়েন্স আছে, এরকম দুজন তিনজনের সাথে কথা বললেন, আপনি তাদের স্টোরি গুলো শুনলেন, একই টাইপের স্টোরি, একই টাইপের এক্সপেরিয়েন্স আপনি দুই তিনজন বা তিন চারজনের কাছ থেকে আপনি নিলেন, ইনসাইটটা নিলেন, এভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আপু হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা তখন হচ্ছে, আমি তখন গ্রাজুয়েশন করি, স্টুডেন্ট ছিলাম। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, সমুদ্রের তীরে হচ্ছে একটা রিফিউজি বাচ্চা শিশু ভেসে এসেছিল, এরকম হুম। এরকম একটা আর্টিকেল হয়েছিল। মানে আমার এক্সাক্ট ঘটনাটা মনে পড়তেছে না এখন। তো এখন ধরেন আমার এই যে বাংলাদেশের যে রোহিঙ্গা রিফিউজি আছে বা ওটার সাথে আমি যদি রিলেট করতে চাই, তাহলে হচ্ছে আমি কি এটা মানে যদি হচ্ছে নিজে রিফিউজিদের হচ্ছে কি কি প্রবলেম হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে বা অন্যান্য কান্ট্রি যেমন ইরানে বা হচ্ছে ইরাকে বা হচ্ছে এই ধরনের, আমি যদি নিই তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি এভাবে চান যে ওভার ওভার হিস্ট্রিজ দেখা যাচ্ছে যে রিফিউজিদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এখন আপনি ধরেন 1971-এ রিফিউজি হয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে পালিয়ে, এরকম, বা তারা মানে রিফিউজ নিয়েছে ইন্ডিয়াতে, এরকম কোন একজন রিফিউজির আপনি ধরেন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, নিলেন, ডাটা কালেকশন করলেন। আরেকটা ধরেন রিসেন্ট যে মিয়ানমার, আরেকটা ধরেন ওই যে ইরানের বা ইরাকের যে ঘটনাগুলো ঘটেছে, তারা বারবার সিরিয়াতে মূলত। সো এরকম ধরেন ওইখানের একজন, এখানের একজন, আর মিয়ানমারের একজন, মানে বাংলাদেশের 1971-এরটা, সিরিয়ারটা এই যে 14-15 সালের দিকে যেটা, আর হচ্ছে ধরেন হুম। আপনার আহ ইয়েতে আপনার 17-তে যেটা হলো হ্যাঁ। মিয়ানমারের। হ্যাঁ, এরকম হুম। এখন আপনি এটা দেখাতে চান যে ওভার দা হিস্ট্রি দেখা যাচ্ছে যে আহ, তিনজন তিনটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশনের হচ্ছে, অথবা তিনটা পার্টিকুলার স্টেটের তারা রিফিউজি, বাট হোয়াট ওয়াজ দেয়ার এক্সপিরিয়েন্সেস। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট তাদের হয়তো এক্সপিরিয়েন্সের জায়গাটায় কমন, কিছু কিছু জায়গায় হয়তো তাদের এক্সপিরিয়েন্সের জায়গাটা ডিফারেন্ট, এভাবে আপনি তুলে ধরে অ্যানালাইসিস করলেন। সো ওটাও করা যাবে, অসুবিধা নেই। কিন্তু একটা কমন আইডেন্টিটি লাগবে, একটা ওকে, কমন থ্যাংক ইউ। জায়গা লাগবে। তারা তিনজন তিন ন্যাশনালিটির, তিনজনের মধ্যে দুজন ফিমেল একজন মেল হতে পারে, তাদের জেন্ডারের ডিফারেন্স থাকতে পারে, তাদের বয়সের ডিফারেন্স থাকতে পারে, সবকিছুতে একটা ইউনিক ইউনিক একটা জায়গা লাগবে, যে জায়গাটায় তারা কমন, সেটা হচ্ছে তিনজনই রিফিউজি। অথবা ধরেন আপনি এমন তিনজন মানুষকে নিলেন যারা হচ্ছে হিলারিয়াস, মানে একটা মারাত্মক ভয়ঙ্কর টেরিবল রকমের একটা কার অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু পরবর্তীতে বেঁচে ফিরেছে, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে সপরিবারে কার অ্যাক্সিডেন্ট করছে, সে একাই বেঁচে আসছে। অথবা ধরেন এই যে বিভিন্ন রকম ন্যাচারাল ডিজাস্টার হয় না বড় বড় রকমের, সেখানে হয়তো এমন কোনো মানে মায়েদের আপনি এরকম কয়েকজন মায়ের হয়তো ইনসাইট নিলেন যে তারা হচ্ছে তাদের সন্তান হারিয়েছে এই যে টর্নেডো ঘূর্ণিঝড়, বিশেষ করে উপকূল এরিয়ায় যারা এরকম, তাদের কিন্তু বছর বছর এরকম হয়, তাদের আত্মীয় স্বজনরা এরকম এই ঘূর্ণিঝড়ে ভেসে যায়, ও কোথায় চলে যায় বলতে পারে না, ঝড় নিয়ে গেছে, মারা গেছে, লাশটা পর্যন্ত খুঁজে পায় না, খুবই বেদনাদায়ক। তো একটা কমন জায়গা, এখন এটা আপনি ধরেন ইন্ডিয়া তো এরকম আছে, বাংলাদেশও আছে, বা অন্য আরো কোনো দেশে আছে। তো আপনি তিন ন্যাশনালিটির তিনজনকে নিলেন, কিন্তু কমন জায়গাটা এটাই যে তারা ন্যাচারাল ডিজাস্টারের কারণে তাদের পরিবারের একজনকে হারিয়েছে, বা একাধিক পার্সনকে হারিয়েছে, বা কার অ্যাক্সিডেন্ট করে সে তার পরিবারের লোকজন সহ কার অ্যাক্সিডেন্ট করছে, বা সেটা একা ফিরে আসছে বেঁচে। এই যে সে কি পরিমাণ ট্রমাটাইজড হইলো, এবং পরবর্তীতে সে সাস্টেইন করছে উইথ লট অফ পেইন, এই জায়গাটায় তাদের যে কমনালিটির জায়গা আছে, এই জায়গাটা নিয়ে আপনি এরকম কাজ করতে পারেন না। সমস্যা হচ্ছে এরকম
মানে রেসপন্ডেন্ট খুঁজে পাওয়াটা একটু কঠিন। আপু রেসপন্ডেন্ট এটা পেলে দ্রুত কাজ ক্যান্সার করে আক্রান্ত ফেলবে। কোনো পেশেন্ট হতে পারে? অবশ্যই অবশ্যই ক্যান্সার আক্রান্ত হতে পারে, যে তাদের আত্মবিশ্বাসের জায়গাটা নিয়ে আপনি কাজ করতে পারেন, যে হ্যাঁ, আমি তারা এরকম শুনেছিলাম মারাত্মক যে এই লেভেলে, টাইপেরও। হ্যাঁ ইয়ে হতে পারে যে খুব সিভিয়ার লেভেলের ক্যান্সার হয়তো আক্রান্ত। সেটা হতে পারে যে 3 জন শিশু, অথবা 3 জন শিশু হলে সমস্যা হচ্ছে কি তারা তো আসলে জীবনটা ভাবে দেখেই নাই, তাদের আর হ্যাঁ, আফসোস এক্সপ্রেস আক্ষেপের করতে জায়গাটা পারে নেই। না। হ্যাঁ, তাদের কনসেন্ট নিয়ে করতে হবে, এটা মেইন বিষয়। সো অনেকভাবেই মানে কোনো ভাবে রেসপন্ডেন্টদের মধ্যে যাতে একটা কমন ফিচার থাকে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আর কি। সো ব্যাপারগুলো খুব মজার, যদি করতে পারেন এরকম কাজ করতে পারেন খুব ভালো হবে। আপনাদের একটা কাজ দিয়েছিলাম বোধহয় আরো 2 সপ্তাহ আগে, যে বলেছিলাম যে যার যার রিসার্চের কন্টেন্ট খুঁজতে থাকেন আমি কি নিয়ে কাজ করব, কারণ আপনাদের টার্গেট এমন থাকবে যে এমন একটা টপিক, সুইটেবল টপিক খুঁজে বের করা যেটা নিয়ে এখনো পর্যন্ত কাজ হয়নি, প্রথম কথা। দ্বিতীয়ত আপনাদের কিন্তু টার্গেট থাকবে যে আমারটা জার্নালে পাবলিশ হবে, আমি ওভাবে আপনাদেরকে দিয়ে লেখাবো। সুতরাং ভালো একটা কন্টেন্ট দিবেন যেটা খুব ক্যাচি, যেটা খুব রিলিভেন্ট, যেটা খুব রিসেন্ট, যেটা নিয়ে কাজ করে আপনার আনন্দ লাগবে এবং আপনার ফিল্ড রিলেটেড আপনি হচ্ছে কন্টেন্ট নেন, যাতে আমরা খুব দ্রুত লেখাটা লিখে আমরা পাবলিশ করে ফেলতে পারি। মানে জার্নাল হচ্ছে মুখর হয়ে বসে থাকবে যে আপনি লেখাটা দিবেন আর সাথে সাথে একসেপ্ট করে ফেলবে। অনেক পুরনো পুরনো লেখাও কিন্তু জার্নালিদের একসেপ্ট করে ফেলে, আবার কোভিড নিয়ে রিসেন্ট লিখবেন তাও একসেপ্ট করে না, বিকজ ইট ডিপেন্ডস অন দ্য টপিক। অনেকে বলে আপু জার্নালে লেখা একসেপ্ট হওয়ার ক্রাইটেরিয়া কি, এগুলো নিয়েও আমরা ক্লাস করব। তো আজকে একটু বলি যে মানে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে আমি আমার এতটুকু এক্সপিরিয়েন্স আমি যতটুকু বলতে পারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার কন্টেন্ট, আপনার টপিক, আর্টিকেলের টপিক। ফরম্যাটিং এগুলো হচ্ছে আপনার মানে প্রক্সিমেট কজেস, প্রাইমারি না, ঠিক আছে? আপনার ধরেন রেফারেন্সিং এর সমস্যা আছে, আপনি রেফারেন্সিং ঠিক করে নিলেন, রেফারেন্সিং ঠিক করতে কতক্ষণ লাগে? একদিন লাগে, ভালো মতো বসলে আধা দিন লাগে। কিন্তু আপনার কন্টেন্ট আপনি কিভাবে ঠিক করবেন? আপনার কন্টেন্টই যদি ভালো না হয় তো আপনার পুরো রিসার্চই বৃথা, আপনার জীবনের 16 আনাই বৃথা তখন। আপনার রিসার্চের জীবনের 16 আনাই বৃথা, আপনার ওটা একটা গার্বেজ হয়ে যাবে, and you have to perish, you can't publish it anywhere. সো এই জন্য আমি বলছি যে আপনারা, আমি কিন্তু যে কোনো দিন যে কোনো সময় আপনাদের কাছ থেকে টপিক নিব। সো একটু ডিপলি আপনারা চিন্তা করেন, এই যে বিভিন্ন মানে আমি অনেক এক্সাম্পল দিচ্ছি কথায় কথায়, বা আপনারাও একটু খুঁজেন, মানে একটু খোঁজাখুঁজি করেন, একটু দেখেন, আর্টিকেল পড়েন কিছু, আপনার জায়গা থেকে আপনার ফিল্ড থেকে আপনি কন্টেন্ট চিন্তা করতে থাকেন আপনি কি নিয়ে কাজ করবেন। আপু এটা কি আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব নাকি ওই যে আপনি হ্যাঁ, বলেছিলেন যে না আপনারা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করেন। সবচেয়ে ভালো হয় ইন্ডিভিজুয়ালি যে যার যার মতো একটা একটা করে কাজ করতে, তাও যদি না হয় দেন আমি হয়তো 2 জন বা সর্বোচ্চ 3 জন মিলে এক একটা গ্রুপ করে দিব যাদের ফিল্ডটা কমন। হ্যাঁ, যেমন যিনি নিউট্রিশনের, যিনি ঢাকা মেডিকেল থেকে আপনারা পড়ে আসছেন, এখানে এক একজন এক এক ফিল্ডের এবং এক একজন এক এক এরিয়ায় কাজ করছেন, এটা একটা সমস্যা, আবার সুযোগ সুবিধাও। সো যিনি ঢাকা মেডিকেল থেকে পড়ে আসছে এখানে ক্লাস করতেছে তাকে নিশ্চয়ই আমি এখানে একজন সমাজবিজ্ঞানের স্টুডেন্টের সাথে দিব না। সো যদি সম্ভব হয় পসিবল হয় গ্রুপে দিয়ে দিব, যদি না হয় ইন্ডিভিজুয়ালি রিসার্চ করবেন। তবে একা একা লেখার জন্য প্রস্তুত থাকেন আর কি, বেশিরভাগ ক্ষেত্রে এমন হইতে পারে যে ইন্ডিভিজুয়ালি আমি অ্যাসাইন করতেছি। তো সবাই একটু কন্টেন্টটা নিয়ে ভাববেন। আর যারা আজকে ক্লাসে উপস্থিত নেই, যারা রেকর্ডিং শুনবেন তাদের জন্য বলছি, আপনি ক্লাসে উপস্থিত থাকেন বা না থাকেন রেকর্ডিং আপনি শুনে নিচ্ছেন, কারণ আমি ইন্ডিভিজুয়ালি সবার কাছ থেকে আপডেট নেই যে whether you are I mean like going through the classes, recording classes. So আপনাদের জন্য বলছি যে অবশ্যই একটা কন্টেন্ট, একটা টপিক আপনারা চিন্তা করতে থাকেন যেটা নিয়ে আপনি কাজ করবেন। আমরা হয়তো সপ্তাহখানেক পরে এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে কাজ অ্যাসাইন করা শুরু করে দিব। আমাদের ক্লাসের সংখ্যা খুব একটা বাকি নেই, অ্যানালাইসিসটা শিখবো, তারপর হচ্ছে আমরা রেফারেন্সিং শিখবো, এই তো দেন পাবলিকেশনের কিছু ম্যানার্স ট্যানার্স এগুলো শিখবো। সো আমাদের বড় জোর আর 4টা ক্লাস বা 5টা ক্লাসের মতো আছে। তো আপু এখানে একটু প্রবলেম হয়ে যাবে আমার অলরেডি থিসিস চলতেছে।
আচ্ছা আচ্ছা, একটু অসুবিধা প্রবলেম নেই। হচ্ছে। যার যেটা যখন সুবিধা হয়, কেউ যদি 2 মাসের ব্রেক নিয়ে দেন শুরু করতে চান, অসুবিধা নেই। আপু আমি আমার ট্রাই একটা কথা করব, ছিল। তারপরও যদি না হয় আমি আপনাকে জানাবো। শিওর শিওর। হ্যাঁ ইলিয়াস বলো। আপু মানে টপিক সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যেটা বললেন অবশ্যই একটু ক্রিয়েটিভ আর ক্যাচি হতে হবে, সেটা তো আছেই, বাট আরেকটা জিনিস আমাদের টিচাররা তো প্রায় বলে থাকেন যে এমন কোনো টপিক সিলেক্ট না করতে যেটা মানে রিলেভেন্ট লিটারেচার যদি না পাওয়া যায় তখন তো আবার সমস্যা। এখন আপু এই যে মানে একটা আইডিয়া ক্রিয়েট করে একটা টপিক আমি মোটামুটি মাথায় নিলাম, এরপরে লিটারেচার সার্চ করার ক্ষেত্রে কোনো মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসটা কি, আসলে কিভাবে সার্চে গেলে বেটার হবে, মানে আমি আমার টপিক ঠিক মতো ডিটারমাইন করতে সুবিধা হবে? টপিক সিলেক্ট করার এক্সাক্ট উপায় সেটা বলছো? জি আপু, আমি একটা আইডিয়া জেনারেট করলাম, এরপরে মানে লিটারেচার তো সার্চ করে দেখতে হবে, এরপরে তো আমি ফাইনালি ডিটারমাইন হতে পারবো রিলেভেন্ট লিটারেচার কতটুকু আছে বা আমারটা কতটুকু সিগনিফিকেন্ট। আচ্ছা, টপিক আমি যেগুলো বললাম যে রিসেন্ট, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এখন গুরুত্বপূর্ণ কিভাবে, এটা তো আসলে তোমাকে বুঝে বের করতে হবে। সো এরকম রিসেন্ট গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর উপর জোর দেওয়াটাই জরুরি। তবে লিটারেচার পাওয়া যাবে না এরকম, মানে আমার মনে হয় এমন টপিক নাই যেটা নিয়ে তুমি লিটারেচার পাবা না। আপু সেটা লিটারেচার হতে পারে, খুঁজতে গেলে মেবি হ্যাঁ হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিলে বা ভ্যারিয়েবল গুলো দিয়ে সার্চ হ্যাঁ দিলে। লিটারেচার পাওয়া যাবেই। যেমন তুমি, মানে আমি খুবই রিসেন্ট এক্সাম্পল দেই। যেমন তুমি যদি বলো আপু যখন 2019-এ বা 20-এ কোভিড নিয়ে কাজ হয়েছে, 20-এ মূলত কোভিড নিয়ে কাজ শুরু হয়েছে, কারণ 19-এ তো কোভিড আসলো। তো 20-এ যখন কাজ শুরু হয়েছে এরকম লেখালেখির কাজ, সো অনেকে বলতে পারে যে কোভিড নিয়ে, তখন তো কোভিড-19 নিয়ে তো কোনো লিটারেচার ছিল না। এখন যেমন অনেক লিটারেচার আছে, বুড়ি বুড়ি লিটারেচার, তো তখন তো ছিল না। হ্যাঁ, কোভিড নিয়ে ছিল না, বাট কোভিডটা কি, কোভিডকে একটা মানে ইয়েতে ফেলো, প্যান্ডেমিক কোভিড প্যান্ডেমিকের। ইটস আ প্যান্ডেমিক, প্যান্ডেমিক নিয়ে কিন্তু অনেক হিউজ লিটারেচার আছে। অথবা একটা মানে একটা ক্রাইসিস, হ্যাঁ ওয়ার্ল্ড ক্রাইসিস, তো এভাবে চিন্তা যদি করো তুমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে যখন দেখবা তখন কিন্তু ঠিকই ইনাফ লিটারেচার পেয়ে যাবা। তো আমার মনে হয় যে মানে, অথবা গ্লোবাল ক্রাইসিস, গ্লোবাল হিউম্যান ক্রাইসিস, এগুলো নিয়ে যখন তুমি সার্চ দিবা তখন পাবা। তো লিটারেচার কোনগুলাতে ইনাফ আছে এইটা নিয়ে চিন্তা করতে হবে না, লিটারেচার ইনাফ আছেই। তুমি যা চিন্তা করেছো আর যা তুমি চিন্তা করো বা যা তুমি চিন্তা করতে পারবা সবকিছু এক্সিস্ট করে পৃথিবীতে অলরেডি। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। জি আপু, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমি হচ্ছে আজকে কিছু সাপোর্টিভ ডকুমেন্টস দিয়ে দিব আমাদের ক্লাসটা আর একটু ভালো মতো বোঝার জন্য। যে কন্টেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, ওই রিলেটেড কিছু টপিক আছে, ওই রিলেটেড কিছু ম্যাটেরিয়াল আছে, সরি। সো আমরা হচ্ছে আমি সেগুলো আপলোড দিয়ে দিব আজকের ক্লাসের রেকর্ডিং এর সাথে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি।